হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ইনভেন্টরি চ্যাপ্টারের এটা খুব ইম্পর্টেন্ট টপিক যেটা প্রত্যেকবার সেমিস্টার 1 এর এক্সামিনেশন আসে, সেইটা আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। সেটা হচ্ছে স্টক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই ভিডিওতে আমরা টোটাল 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই 5টা প্রশ্ন তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে এই ধরনের প্রশ্ন আসলে সলভ করতে হয় সেটা কিন্তু জানতে হবে। তো সবার প্রথম বলে রাখি, এই যে প্রশ্নগুলো নিয়েছি এই প্রশ্নগুলো তোমরা পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। এবার চলে আসি, সেখান থেকে যদি ডাউনলোড করে নাও দেন সেই প্রশ্নগুলোই এখানে আমরা কিন্তু সলভ তোমাদেরকে করাবো। ঠিক আছে, সবার প্রথম প্রবলেম নাম্বার 2, এই প্রবলেমটা আমরা কিন্তু সবার প্রথম ভিডিওর শুরুতেই এই প্রবলেমটা আমরা সলভ করব, প্রবলেম নাম্বার 2। তো প্রবলেম নাম্বার 2 তে আমাদের কি বলেছে এবং স্টক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করতে হয় সেটা একটু ছোট্ট করে জেনে নেওয়া খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো আমরা যদি স্টক রিকনসিলিয়েশন কেন করতে হয় সেটার জন্য ফার্স্ট আমরা স্টকটার অ্যাকচুয়াল ফিগার জানতে চাই। স্টক রিকনসিলিয়েশন কেন করা হয় না, স্টকের অ্যাকচুয়াল ফিগার আমাদের জানার জন্য। না, যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি অন 31st মার্চ সাপোজ 2026 এ আমরা গিয়ে একটা ফিনান্সিয়াল ইয়ারের আমাদের ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট প্রিপেয়ার করব। সেখানে তোমরা ক্লোজিং স্টকস এর ভ্যালু কি করো, ট্রেডিং অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটে তোমরা কি করো সেখানে ইনকর্পোরেট করো। ঠিক আছে, তো সেই ক্লোজিং স্টকস এর অ্যাকচুয়াল ভ্যালু ফিগার আউট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেই ফিগার আউট করার জন্যই আমরা যেটা করি দ্যাট ইজ স্টক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কেন করতে হয়? ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে ডেট। ফার্স্ট যে প্রবলেমটা স্টক আমরা যখন ক্যালকুলেট করি সেটা ইদার ক্যালকুলেট হয়েছে ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর আগে করে নেওয়া হয়েছে, সাপোজ 27th মার্চ 2026 এ আমরা কি করেছি, স্টকের ভ্যালু ক্যালকুলেট করে ফেলেছি। দ্যাট মিনস এখনো কিন্তু মান্থ শেষ হয়নি, তার আগেই করে ফেলেছি। অথবা হতে পারে 10th এপ্রিল 2026 এ গিয়ে আমরা কি করছি না, স্টকস এর ভ্যালুয়েশন করছি। তো এখানে যেটা প্রবলেম এসে দাঁড়াচ্ছে যে আমরা ইদার আগে করে ফেলছি বা পরে করে ফেলছি, অথবা কোন যে নেক্সট যেটা প্রবলেম হয় ওভার ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুয়েশনের যে প্রবলেম, আন্ডার ভ্যালুয়েশন অর ওভার ভ্যালুয়েশন, এই প্রবলেমটা তো রয়েছে ইদার অ্যারিথমেটিক কিছু প্রবলেমের জন্য। এই বিভিন্ন কারণের জন্য স্টকসের ভ্যালু কি হয়ে যায়, অ্যাকচুয়াল ফিগারে থাকে। তাহলে সেই স্টকসের ভ্যালুকে যদি আমাকে অ্যাকচুয়াল ফিগারে নিয়ে আসতে হয়, দ্যাট মিনস ফেয়ার ভ্যালুতে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে স্টক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার করতে হয়। তো প্রবলেম নাম্বার 2 যেটা আমরা নিয়েছি, সেই প্রবলেম নাম্বার 2টা এবার আমরা ডিসকাস করে নিই। আশা করি তোমরা স্টক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কেন প্রিপেয়ার করতে হয় সেটা বুঝতে পেরেছো। এবার আমরা প্রবলেম নাম্বার যে 2টা আছে সেটা সলভ করার চেষ্টা করব। ওকে, তো প্রবলেম নাম্বার 2 যেটা রয়েছে এখানে, যে প্রবলেম নাম্বার 2টা রয়েছে, এই প্রবলেমে ফার্স্ট বলে রাখি, আমি শর্ট করে বলে দিচ্ছি। এখানে বলেছে ফিজিক্যাল যে স্টকসটা ভেরিফাই করা হচ্ছে দ্যাট ওয়াজ ডান অন 27th মার্চ। তো এখানে ফিজিক্যাল স্টক যখন ভেরিফাই করা হয়েছে তখন স্টকটা ভেরিফাই করা হয়েছে অন 27th মার্চ 2008। এই ডেটে স্টকটা কি করা হয়েছে, ভেরিফাই করা হয়েছে ফিজিক্যালি। দ্যাট মিনস এখনো কি ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে? ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে কবে, 31/3/2008। এই পার্টিকুলার ডেটে ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার কথা, বাট আমরা স্টকটা কবে ক্যালকুলেট করছি, 27th মার্চে। তাহলে এখনো 28, 29, 30 অ্যান্ড 31st, তো এখনো 4 দিন পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারে কিন্তু এখনো 4 দিনের ট্রানজাকশন হওয়া কিন্তু বাকি ছিল। তার আগে আমরা স্টকটাকে কি করেছি, ক্যালকুলেট করে ফেলেছি। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি করতে হবে না, এখানে যে এই পার্টিকুলার এই যে 4 দিনে যে ট্রানজাকশন গুলো হয়েছে স্টক রিলেটেড, সেইগুলোকে এখানে আমাদের কি করতে হবে, ইনকর্পোরেট করতে হবে। সেই এন্ট্রিগুলো এখানে আমরা অ্যাডলেস করব। ঠিক আছে, তাহলে কোনগুলোকে অ্যাড করব কোনগুলোকে লেস করব সেটা আমাদের জানা দরকার।
তার মানে এইখানে বেসিক্যালি আমরা যে মেথডটা ইউজ করবো দ্যাট ইজ ফরওয়ার্ড মেথড। এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফরওয়ার্ড মেথড। দ্যাট মিনস এই পার্টিকুলার 4 দিনে যদি কোনো সেল হয়ে থাকে, এই 4 দিনে যদি কোনো সেল হয়, তাহলে সেল হলে কি হয়, গুডস গোডাউন থেকে কি হবে, বেরিয়ে যাবে। তাহলে গুডস কি হবে, গোজ আউট, বেরিয়ে যাবে। যদি পারচেস হয় তাহলে পারচেসে কি হবে, আসবে, পারচেসে কি হবে, গুডসটা আসবে। তাহলে যে পারচেসটা করা হয়েছে সেই পারচেসে যে গুডসটা এসছে আমার কাছে সেটা গোডাউনে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। যদি এই টাইমে যদি কোনো সেল হয়ে থাকে তাহলে সেই সেলটা আমি কি করব, মাইনাস করে দেবো। কেন, গুডসটা গোডাউন থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট নর্মাল ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, ফরওয়ার্ড যখন আমি ফরওয়ার্ড মেথড ইউজ করব, দ্যাট মিনস যখন আমরা ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ হওয়ার আগেই আমরা যদি স্টকসের ভ্যালু ক্যালকুলেট করে ফেলি, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড মেথড ইউজ করব। ফরওয়ার্ড মেথড মিনস জাস্ট নর্মাল যেরকম ভাবে স্টকের ক্যালকুলেশন করা হয়। দ্যাট মিনস যদি গুডস পারচেস করা হয় তাহলে অ্যাড করা হবে, যদি গুডস সেল করে ফেলা হয় তাহলে স্টক সেল করলে কি হয়, স্টক বেরিয়ে যায়, তাহলে আমরা কি করবো, সেটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, এইটাকে বলা হয় ফরওয়ার্ড মেথড। এবার আমরা প্রশ্নটা, যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা সলভ করব। এবার আশা করি এই প্রবলেমটা আমাদের বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো সবার প্রথম এখানে ফিজিক্যাল স্টক ভেরিফিকেশন করা হয়েছে 27 মার্চ, যার ভ্যালু হয়েছে 2 লাখ রুপিস। তো এখানে যে ফিজিক্যাল স্টকস এর যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 2 লাখ রুপিস, সেটা অলরেডি আমরা এখানে লিখে রেখেছি। নেক্সট, এবারে যে ট্রানজাকশনস গুলো হয়েছে 28 থেকে 31 মার্চের মধ্যে, সেই ট্রানজাকশনস গুলো এবার এক একটা করে আমরা এখানে কি করব, অ্যাড করব বা লেস করব। তো ফার্স্ট যে ট্রানজাকশনসটা হয়েছে এই টাইমের মধ্যে সেটা হচ্ছে দ্য ফার্ম হ্যাড সেন্ট its এজেন্ট ফর সেলিং such গুডস at the later ওয়ার্কিং প্লেস। তো এখানে ফার্ম কি করেছে, তার এজেন্টকে কিছু গুডস সেল করার জন্য পাঠিয়েছে। The goods were dispatched at a profit of 20% on cost. তো এখানে গুডসটা যখন আমরা পাঠাচ্ছি, ফার্ম যখন গুডসটা পাঠাচ্ছে, তখন ওই পার্টিকুলার গুডস এর উপর কত পার্সেন্ট প্রফিট ইনক্লুড করে পাঠিয়েছে, দ্যাট ইজ 20% অন কস্ট। তো প্রফিটটা কত, 20% অন কস্ট। তো 20% কস্টের উপর প্রফিট আমরা ইনক্লুড করে পাঠিয়েছি। নেক্সট, but those of the value of rupees 36,000 remain unsold. তো আমি যখন এজেন্টকে গুডস পাঠিয়েছিলাম তার মধ্যে 36,000 এর গুডস তার কাছে কি রয়েছে, আনসোল্ড অবস্থায় রয়ে গেছে। দ্যাট মিনস এই গুডসটা কিন্তু তার কাছে বিক্রি হয়নি। তো গুডস কত টাকার আছে তার কাছে, 36,000। বাট তার মানে তাহলে এই যে পার্টিকুলার 36,000 এর গুডস যে তার কাছে রয়ে গেল এজেন্টের কাছে, এই গুডস এর ওনারশিপ কার্ড আমার, ফিজিক্যালি এই গুডসটার ওনারশিপ আমার, কারণ এই গুডসটা এখনো সেল হয়নি, আমি এজেন্টকে পাঠিয়েছি, এজেন্টের কাছে যে গুডসটা পড়ে আছে এই গুডস এর ওনারশিপ কিন্তু এই পার্টিকুলার ফার্ম। তাহলে এই যে গুডসটা রয়েছে তার কস্ট প্রাইস আমরা কি করব, অ্যাড করব। বাট এখানে প্রবলেম হচ্ছে, এই যে গুডসটা যখন ফার্ম তার এজেন্টকে পাঠিয়েছিল তখন এই গুডস এর উপর তারা কত পার্সেন্ট প্রফিট অ্যাড করেছিল, 20%। কস্টের উপর 20% প্রফিট অ্যাড করে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 36,000 যে ভ্যালুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে 20% প্রফিট ইনক্লুডেড আছে। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই 20% প্রফিটটাকে বাদ দেওয়ার পর যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটাই হচ্ছে কস্ট। সেই ভ্যালুটা এখানে তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। কোন ভ্যালুটা না, প্রফিটটাকে মাইনাস করার পর, ডিডাক্ট করার পর। ঠিক আছে, তাহলে এবার আমাকে জানতে হবে তাহলে এই যে ভ্যালুটা আমরা এখানে পেয়েছি এইটার মধ্যে প্রফিট ইনক্লুডেড আছে, তাহলে ডাইরেক্টলি আমরা 20% এর ওপর ইউজ করতে পারবো না, কারণ এই যে ভ্যালুটা দেখাচ্ছে এই ভ্যালুটা বেসিক্যালি হচ্ছে আমার আইপি ভ্যালু, ইনভয়েস প্রাইস। ঠিক আছে, এই ভ্যালুটা কিসে রয়েছে, ইনভয়েস প্রাইসে রয়েছে, কস্ট প্রাইসে নেই। তো ডাইরেক্টলি আমি 20% 36,000 এর উপর ইউজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে না, এই প্রফিট পার্সেন্টেজটাকে আমরা কনভার্ট করব সেলস এর উপর। তো আমাকে বের করতে হবে পার্সেন্টেজ অন সেলস। তো সেলস এর উপর পার্সেন্টেজটা কত, তো সেটা বের করার জন্য খুব ইজি একটা মেথড কি,
না, যে প্রফিটটা মানে প্রফিটটা যে পার্টিকুলার কস্টের উপর বলে দিলে কস্টটাকে আমাকে 100 ধরতে হবে। তো এখানে প্রফিটটা বলেছে কস্টের উপর, তাহলে কস্ট ইকুয়াল টু হচ্ছে 100, প্রফিট হচ্ছে আমার 20%, দ্যাট মিনস 20 টাকা। গুডসের কস্ট যদি 100 টাকা হয়, প্রফিট বলেছে 20%, তার মানে 20 টাকা দাঁড়াবে। তাহলে গুডসটা আমি সেল করবো কততে? 120 টাকায়। তার মানে প্রফিট অন সেল কত হচ্ছে? প্রফিট আমার 20 টাকা, সেল করছি আমি 120 টাকায়, ইন্টু 100, দ্যাট ইজ 1/6 অর 16.67%। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের 16.67% যেটা আসছে সেটা হচ্ছে প্রফিট অন সেল। তো এই 16.67% বা 1/6 আমরা কি করব, এইটার সঙ্গে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো এখানে এই গুডসটার মালিকানা আমার, ওনারশিপ আমার, তাহলে এই গুডসটা আমার গুডস, এটা কিন্তু আমার এখানে কি করা ছিল না, অ্যাড করা ছিল না, কারণ গুডসটা কোথায় আছে? এজেন্টের কাছে আছে। বাট এজেন্টের কাছে গুডসটা থাকলেও এর ওনারশিপ কার? আমার তো। তাহলে এখন আমরা কি করব, এই গুডসটা আমরা এখানে অ্যাড করে নেব। ওকে, তো এখানে আমরা কত টাকা অ্যাড করবো এবার দেখে নাও। 36,000 রয়েছে, সেখান থেকে তোমরা মাইনাস করে দেবে 16.67%। ঠিক আছে, তো এখান থেকে তোমরা কি করবে, 36,000 থেকে মাইনাস করবে 16.67%। ঠিক আছে, একটা ফ্র্যাকশন ফিগার আসবে, ফিগারটা যেটা আসবে তোমাদের সেটা হলো 36,000 মাইনাস 16.67%। তোমাদের যে ফিগারটা আসবে 29,998, তোমরা সেই ফিগারটাকে কনভার্ট করে 30,000 করে দেবে। ঠিক আছে, 30,000। ওকে, এটা হচ্ছে প্রথম যে এন্ট্রিটা ছিল, সেই ফার্স্ট এন্ট্রিটা। এবার আমরা আসছি সেকেন্ড এন্ট্রিতে। তো সেকেন্ড যে এন্ট্রিটা রয়েছে সেটা আমাদের বলছে পারচেস বিটুইন অ্যাবভ মেনশন ডেট অ্যামাউন্ট রুপিস 70,000। তো এই পার্টিকুলার 4 দিনের মধ্যে কোম্পানি আরো 70,000 টাকা গুডস কি করেছে, পারচেস করেছে। হাউএভার আউট অফ দিস গুডস ওর্থ 20,000 ওয়্যার নট ডেলিভার্ড টিল 6th এপ্রিল। তো এখানে 70,000 এর গুডস আমি পারচেস করলেও 20,000 এর গুডস কিন্তু এখনো আমরা রিসিভ করিনি, টিল গুডসটা কিন্তু রিসিভ করা হয়নি। দ্যাট মিনস কোম্পানি কত টাকার গুডস রিসিভ করেছে, পারচেস করেছে অ্যান্ড রিসিভ করেছে 50,000 রুপিজের। তো এই 50,000 রুপিজের গুডস এই 4 দিনের মধ্যে এসেছে এবং সেটা গোডাউনের কি হয়েছে, জমা পড়েছে। তাহলে এই যে গোডাউনে এখনো গুডস এলো, এটাকে আমরা কি করব, পারচেস করেছি এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই, তাহলে এটাকে কি করব, অ্যাড করব। কারণ স্টক যদি আমি পারচেস করি, স্টক অবভিয়াসলি বেড়ে যাবে, তাহলে এটাকে আমরা কি করব, অ্যাড করে নেবো, জাস্ট নর্মাল ক্যালকুলেশনের মতো। ওকে, তো এখানে গুডস পারচেস অ্যান্ড রিসিভ বলে আমরা 50,000 কি করেছি, অ্যাড করে ফেলেছি। 50,000 আমরা কি করলাম, অ্যাড করলাম। ওকে, নেক্সট, পরে থার্ড পয়েন্ট যেটা আমাকে বলেছে সেটা একবার দেখে নেওয়া যাক। দ্য ফার্ম মেক্স আ প্রফিট অফ 25% অন কস্ট। তো ফার্ম কি করছে, 25% প্রফিট আর্ন করে কার ওপর, কস্টের উপর। বাট although it had to sell goods costing 9,000 for 7,000 only। তো এখানে কোম্পানি কি করেছে বা ফার্ম কি করেছে না, ফার্ম প্রত্যেকটা প্রোডাক্টের উপর 20% মোটামুটি প্রফিট করে। বাট কোম্পানি এখানে 9,000 এর একটা গুডস 7,000 রুপিজে কি করেছে, সেল করে ফেলেছে। 9,000 রুপিজের একটা গুডস 7,000 এ কোম্পানি সেল করে ফেলেছে। তো কোম্পানি সেল করেছে এই পার্টিকুলার টাইমে, গুডস এর কস্টিং কত, 9,000, সেল করলাম কত, 7,000, দ্যাট মিনস আমি লসে সেল করে দিয়েছি। তো আমি যদি সেল করি তাহলে গুডস কি হবে, গোডাউন থেকে বেরিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমার কত টাকার গুডস আমার গোডাউন থেকে বেরিয়ে গেল, 9,000 রুপিসে। তাহলে এই যে 9,000 রুপিসের গুডস গোডাউন থেকে বেরিয়ে গেল, তাহলে সেটাকে আমরা কি করব, গোডাউন থেকে গুডস বেরিয়ে গেলে তোমরা কি করো, মাইনাস করে দাও। এখানেও আমরা সেম জিনিস করব। তো গুডস যেটা অ্যাবনর্মাল সেল হয়েছে সেই 9,000 রুপিস এখানে আমরা কি করেছি, লেস করে দিয়েছি। ওকে, এবার আসছি লাস্ট যে এন্ট্রিটা রয়েছে এই প্রশ্নের, এই লাস্ট এন্ট্রিটা হচ্ছে সবচেয়ে ট্রিকি পার্ট। ঠিক আছে, তো এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। ওকে, চলো লাস্ট পার্টটা দেখে নেওয়া যাক। সেলস ফর দ্য পিরিয়ড ওয়্যার, সেলস ফর দ্য পিরিয়ড মিনস এই 4 দিনে কোম্পানি কত টাকা সেল করেছে, সেল বলছে 1,08,000 রুপিস।
কোম্পানি কত টাকা সেল করেছে 1,08,000 রুপিস, অফ হুইচ গুডস ওর্থ 18,000 সেন্ট অন অ্যাপ্রুভাল। তো এটার মধ্যে 18,000 এর গুডস কোম্পানি কি করেছে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছে। অ্যাপ্রুভালের মানে কি, কোম্পানি কোনো কাস্টমারকে কিছু গুডস পাঠিয়েছে কাস্টমার্সকে, যে তাদের যদি পছন্দ হয় তাহলে তারা গুডসটা কি করবে পারচেস করবে, যেটাকে বলা হয় গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল বেসিস। ঠিক আছে, তো এখানে অ্যাপ্রুভাল বেসিসে কোম্পানি 18,000 এর গুডস কি করেছিল সেন্ড করেছিল। হাফ অফ দিস গুডস হ্যাভ বিন রিটার্ন। তো এই যে 18,000 এর গুডস আমরা পাঠিয়েছি এটার মধ্যে হাফ, 18,000 এর হাফ মিন্স 9,000 এর গুডস কি হয়েছে রিটার্ন হয়ে গেছে বিফোর 31st মার্চ 2008। তো 9,000 এর গুডস কি হয়েছে রিটার্ন চলে আসছে। বাট হোয়াইল নো ইন্টিমেশন হ্যাজ বিন রিসিভ ফর রেস্ট, তো বাকি যে গুডস টোটাল 18,000 এর গুডস আমরা পাঠিয়েছিলাম, যার মধ্যে 9,000 এর গুডস রিটার্ন চলে আসে, বাকি 9,000 গুডস এর কিন্তু কোনো ধরনের রিপোর্ট এখন আমরা পাওয়া যায়নি। দ্যাট মিনস গুডসটা সেল হলো বা রিটার্ন হলো তার কোনো ইন্টিমেশন কিন্তু এখনো আসেনি। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, তার মানে নর্মাল সেলসটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, অ্যাপ্রুভালটাকে বাদ দেব, আর আমরা তো এখান থেকে আমরা যেটা জানার চেষ্টা করব নর্মাল সেলসটা কত। ঠিক আছে, সবার ফার্স্ট যেটা আমরা জানার চেষ্টা করব নর্মাল সেল আমার কত হয়েছে। তো কোম্পানি এই যে 4 দিনের মধ্যে কোম্পানি কত টাকা গুড সেল করেছে 1,08,000 রুপিসে, যার মধ্যে কোম্পানি একটা অ্যাবনর্মাল সেল করেছে। 3 নাম্বার পয়েন্টে তোমরা পড়েছো কত টাকার অ্যাবনর্মাল সেল করেছে 7,000। 9,000 এর গুডস 7,000 এ কোম্পানি সেল করে দিয়েছে, সেটা এইটা এর মধ্যে ইনক্লুডেড আছে। তো 1,08,000 থেকে তোমরা করবে 7,000 মাইনাস। ঠিক আছে, অ্যাবনর্মাল গুডস যে সেল হয়েছে সেই ভ্যালুটা তোমরা মাইনাস করে দেবে। ঠিক আছে, 9,000 মাইনাস করবে না 7,000 করবে। কেন, গুডস সেল কত টাকা হয়েছে 7,000, তোমরা এখানে কি লিখেছো সেল, তো এখান থেকে সেল ফিগারটাই মাইনাস করবে, 9,000 কিন্তু করবে না। নেক্সট, এটা ছাড়া একটা গুড সেন্ট অন অ্যাপ্রুভাল বেসিস আছে কত টাকা 18,000। তো এই দুটোই তোমরা কি করবে এখানে মাইনাস করে দেবে। তো 1,18,000 থেকে তোমরা টোটাল মাইনাস 7,000 মাইনাস 18,000 টোটাল আসবে 83,000। তো 83,000 কোম্পানি এই টাইমে কি করেছে নর্মাল সেল হয়েছে। কোম্পানির নর্মাল সেল কত হয়েছে 83,000। কোম্পানির নর্মাল সেল কত টাকার হয়েছে 83,000 এর নর্মাল কোম্পানি সেল করেছে। ওকে, তো যদি কোম্পানি সেল করে থাকে এই পার্টিকুলার 4 দিনের মধ্যে, তাহলে গুডসটা কি হচ্ছে গোডাউন থেকে বেরিয়ে গেছে। তাহলে গোডাউন থেকে বেরিয়ে গেলে আমাকে কি করতে হবে মাইনাস করতে হবে। তো আমরা কি করব এই 80,000 এর 83,000 এর কস্ট যে ভ্যালুটা রয়েছে সেটা আমরা এখান থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, কারণ আমরা স্টকস এর ভ্যালু জানতে চাইছি। স্টকস এর ভ্যালু সবসময় কি হয়, স্টকস এর ভ্যালু আমরা সবসময় কস্ট প্রাইসে রাখার চেষ্টা করি। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রফিটটাকে বাদ দিয়ে কস্ট ভ্যালুটাকে নিয়ে আসবো, সেটা এখানে আমরা কি করব মাইনাস করে দেবো। তো কোম্পানি নর্মালি কত টাকা প্রফিট করে না কস্টের উপর 25%। তো কোম্পানির প্রফিট হচ্ছে 25% অন কস্ট। বাট তোমার কাছে আছে কি সেল আছে, তো এবার তোমাকে কি করতে হবে এই যে প্রফিটটা যেটা কস্টের উপর দিয়েছে সেটা তোমরা কনভার্ট করে নেবে সেলের উপর। তাহলে তোমরা এখানে ধরবে কস্ট ইকুয়াল টু 100, প্রফিট ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে কত টাকায় সেল হবে 125 এ। তাহলে প্রফিট অন কস্ট কত, প্রফিট অন সেল কত না, প্রফিট হবে 25, সেল হচ্ছে 125 ইন্টু 100, দ্যাট ইজ ইকুয়াল টু 20%। দ্যাট মিনস এই 83,000 এর উপর কোম্পানি কত টাকা প্রফিট করেছে 20%। এই 83,000 এর উপর কোম্পানি কত টাকা প্রফিট করেছে 20%। তো এখানে আমরা আদার সেল বলে লিখেছি, এখানে আমরা লিখবো 83,000 মাইনাস 20%। তো 83,000 থেকে আমরা কি করব 20% মাইনাস করে দেবো। যে ফিগারটা আসবে আমাদের এখানে সেই ফিগারটা হচ্ছে আমাদের 66,400। তো যে ফিগারটা আমার এলো সেটা হচ্ছে 66,400। ঠিক আছে,
তো এইটা হচ্ছে আমাদের যে নর্মাল সেল হয়েছে সেই নর্মাল সেলের ভ্যালুটা। ওকে, এটা ছাড়াও যে হাফ অফ দ্য গুডস রিটার্ন এসছে আমার কাছে, যে হাফ অফ দ্য গুডস আমার কাছে রিটার্ন এসছে, যেটা গুডস আমরা সেন্ড করেছিলাম অ্যাপ্রুভাল বেসিসের জন্য, টোটাল 18,000 এর গুডস আমরা সেল পাঠিয়েছিলাম সেলের জন্য, যার মধ্যে 9,000 এর গুডস কিন্তু আমার কাছে কি হয়েছে 31 ডিসেম্বরের মধ্যে রিটার্ন চলে এসেছে। তাহলে যে গুডসটা আমার কাছে রিটার্ন এলো সেই গুডসটা আমি এখন কি করব, স্টকের মধ্যে অ্যাড করে নেব। কোন প্রাইসে? কস্ট প্রাইসে। তো আমার কাছে কত টাকার গুডস আমি রিটার্ন পেয়েছি? 9,000 রুপিসের গুডস। তার থেকে আমরা কি করব, প্রফিটটাকে বাদ দিয়ে দেবো। তো আমরা 9,000 রুপিসের গুডস কি করেছি, রিটার্ন পেয়েছি, সেখান থেকে আমরা মাইনাস করে দেবো 20%। ঠিক আছে, তো এই যে 9,000 যেটা আমরা এখানে লিখলাম, এটা কিন্তু ওই পার্টিকুলার গুডস এর সেল প্রাইস। ঠিক আছে, আমরা টোটাল 18,000 এর গুডস কাস্টমারকে পাঠিয়েছিলাম, তারা হাফ গুডস আমাকে রিটার্ন করে দিয়েছে, দ্যাট মিনস 9,000 এর গুডস আমার কাছে রিটার্ন এসছে। সেই 9,000টা এটা, সেখান থেকে আমরা কি করব, 20% যে প্রফিট এর মধ্যে ইনক্লুডেড আছে, 20% কি করে না, কোম্পানি যে কোনো গুডস যখন সেল করে তারপর 25% প্রফিট করে, এটা পয়েন্ট নাম্বার 3তে আমাদের বলে দেওয়া আছে। তাহলে কস্টের উপর আমরা একটু আগে সেটা সেলের উপর কত পার্সেন্ট বের করেছি, 20%। তো এই সেল ভ্যালু থেকে 20% যে প্রফিটটা আছে সেটা আমরা মাইনাস করে দেবো। তো 9,000 থেকে আমরা কি করছি, 20% মাইনাস করে দিচ্ছি। তো ফিগারটা আসবে 7,200। ওকে, তাহলে এই তিনটে ফিগার তোমরা কি করবে, এখানে অ্যাড করবে, এই দুটো ফিগার তোমরা এখানে লেস করবে। ঠিক আছে, তো সবার প্রথম আমাদের ওপরে ফিগার 30,50, তার মানে 80,000, আর এটা যোগ করলে 87,200, আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 75,400। এটা আমরা মাইনাস করব, এই ফিগারটা আমাদের অ্যাড হবে। তো 2 লাখ প্লাস 87,200 মাইনাস 75,400। তো এখানে যে ফিগারটা আসবে 2,11,800, 2,11,800, এইটা হচ্ছে ভ্যালু অফ গুডস অ্যাজ অন 31st মার্চ। তো এই যে ভ্যালুটা এলো, এইটা হচ্ছে ভ্যালু অফ গুডস অ্যাজ অন 31st মার্চ 2008। ঠিক আছে, এইটা হচ্ছে ক্লোজিং স্টকস এর ভ্যালু। ঠিক আছে, তো এই যে প্রবলেমটা তোমরা এখানে সলভ করাচ্ছি, এই ধরনের প্রবলেম যদি এক্সাম হলে আসে, ঠিক আছে, তাহলে টোটাল 10 মার্কসের প্রশ্ন আসবে। এই প্রশ্নটা যদি দেয় পুরো 10 মার্কসের আসবে, কিন্তু লাস্ট যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেখানে 3 মার্কস বা 4 মার্কসের একটা থিওরি দিচ্ছে, প্লাস একটা 6 মার্কসের কিন্তু প্রবলেম আমাদেরকে সলভ করতে দিচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম আসতে পারে, বা এরপরে যে 4টে প্রশ্ন করানো হয়েছে সেই তার মধ্যেই কিন্তু যে কোনো এক ধরনের প্রশ্ন তোমাদের এক্সাম হলে আসবে। ঠিক আছে, আর থিওরিগুলো তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেখানে পেয়ে যাবে, সেখান থেকে থিওরিটা তোমরা ডাউনলোড করে নেবে। সব ইম্পর্টেন্ট থিওরিগুলো দেওয়া আছে। ইনভেন্টরি চ্যাপ্টারে 2 কি 3টে থিওরি দেওয়া আছে। তোমরা যদি এই পার্টিকুলার সামস অ্যান্ড ওই থিওরিটা পড়ো, তাহলেই তোমরা কিন্তু 10 মার্কস ইনভেন্টরি চ্যাপ্টারে যে 10 মার্কস আছে পুরো কমপ্লিট করে আসতে পারবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সেকেন্ড প্রবলেমে। ঠিক আছে, তো এবার সেকেন্ড প্রবলেম যেটা রয়েছে সেই সেকেন্ড প্রবলেমটা আমরা এখানে সলভ করব। এটা একদম পিডিএফ এর সবার ফার্স্ট যে প্রবলেমটা সেইটা। লাস্ট যে প্রবলেমটা আমরা সলভ করলাম সেটা যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার শেষ হওয়ার আগে, দ্যাট মিনস 31 মার্চে ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়, ঠিক তার আগে কি হয়েছিল না, স্টকের ভেরিফিকেশনটা হয়ে গেছিল। এবার যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে আফটার দ্য 31st মার্চ দ্য ফিনান্সিয়াল স্টকে স্টক ভ্যালুয়েশনটা হয়েছে কি আফটার দ্য এন্ডিং অফ ফিনান্সিয়াল ইয়ার, যে ফিনান্সিয়াল ইয়ারটা এন্ড হয়ে যাবার পর এখানে কি হয়েছে স্টকসের ভ্যালুয়েশন করা হয়েছে। তো স্টকসের ভ্যালুয়েশনটা কবে করা হয়েছে না, 10th এপ্রিলে। কবে করা হয়েছে? 10th এপ্রিল। আর আমরা জানি 31st মার্চ 2008 এই যে পার্টিকুলার ডেট রয়েছে এর মধ্যে আমাদের কি করতে হয় না, বুকস 31st মার্চে এসে বুকস ক্লোজ করতে হয়।
তার মানে এই ডেটে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফিনান্সিয়াল স্কোয়ার দ্যাট মিনস যে স্টকটা রয়েছে তার ভ্যালুয়েশন করিনি, আমরা করেছি কবে 10th এপ্রিলে গিয়ে। দ্যাট মিনস আরও 10 দিন পরে গিয়ে, তার মানে 1st এপ্রিল থেকে 10th এপ্রিল এই যে টাইমটা রয়েছে 1st এপ্রিল থেকে 10th এপ্রিল, এই টাইমেও যে ট্রানজাকশনসগুলো হয়েছে সেগুলোও কিন্তু এই যে ভ্যালু দেখতে পাচ্ছ দ্যাট ইজ 2,40,000, যে ভ্যালুটা আমাদের ফিজিক্যাল স্টক ভ্যালুয়েশনের সময় মানে ক্যালকুলেশনের সময় বেরিয়েছিল, তার মধ্যে কী হয়ে গেছে, ইনক্লুডেড হয়ে গেছে। তো এবার আমাদেরকে কী করতে হবে, আফটার ডেট হলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে ক্যালকুলেট করব সেটা এবার আমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এই যে 10 দিনের মধ্যে যে ট্রানজাকশনসগুলো ঘটেছে সেই ট্রানজাকশনসগুলো আমরা কিভাবে অ্যাডলেস করব। তো সবার প্রথম আমি বলি যেটা পারচেজ হয়েছে, সাপোজ 1st এপ্রিল থেকে 10th এপ্রিলের মধ্যে কিছু পারচেজ হয়েছে, তাহলে যদি পারচেজ হয় নর্মালি সেটা কি হয়, স্টকসের মধ্যে আমরা কি করি, গোডাউনে গিয়ে অ্যাড করে দিই, গোডাউনে স্টকে গিয়ে কী করি, অ্যাড করে দিই। বাট এটা কি ওই পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারের পারচেজ? উত্তর হচ্ছে না, এটা কিন্তু ওই পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারের পারচেস নয়, এটা নেক্সট যে ফিনান্সিয়াল ইয়ার সেই ফিনান্সিয়াল ইয়ারের পারচেস। বাট কী হয়েছে, স্টকসটা যেহেতু পারচেস করেছি গোডাউন স্টকসের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এবার আমাদেরকে যেটা করতে হবে তখন এই যে পারচেস যেটা হয়েছে সেই স্টকটা আমরা কি করব, মাইনাস করে দেবো। কিন্তু যদি সেল হয়ে থাকে, সেল হলে কি হবে না, যদি এই পার্টিকুলার টাইমে কোনো গুডস সেল হয়ে থাকে তাহলে সেই গুডসটা বেসিক্যালি আমাদের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের গুডস। সেটা কি, যে লাস্ট যে ফিনান্সিয়াল ইয়ার দ্যাট ইজ 31st মার্চের যে স্টকটা ছিল তার মধ্যে থেকে আমি কিছু গুডস কী করেছি, সেল করেছি পরের ফিনান্সিয়াল ইয়ারে। দ্যাট মিনস আমার গোডাউন থেকে গুডস কী হয়ে গেছে, বেরিয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, সেই গুডসটাকে আবার অ্যাড ব্যাক করে নিতে হবে কস্ট প্রাইসে। তো পারচেজ হলে সেটাকে আমরা এখানে কি করব, লেস করবি। আফটার ডেট হলে আমরা কি করি, লেস করি। দ্যাট ইজ রিভার্স মেকানিজম। আমরা কি করব, এখানে কি করব, রিভার্স মেকানিজম আমরা ফলো করব। যেটা আমরা করেছি যদি অ্যাড করে থাকি সেটা আমরা লেস করব। কখন, যদি এটা আফটার ডেট হয়, আফটার যে ডেট হচ্ছে, আফটার ডেট হলে আমাদেরকে রিভার্স মেকানিজম ফলো করতে হবে। আফটার ডেট কি, এই যে 10th এপ্রিলে গিয়ে করেছি, আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে 31st মার্চ, তারপরে যদি আমরা ফিজিক্যাল স্টক ভ্যালুয়েশন করি সেক্ষেত্রে আমাদেরকে সেটাকে বলা হয় আফটার ডেট। তখন আমরা রিভার্স মেকানিজমে আমরা সব কাজ কি করি, উল্টো করি। এখানেও আমাদেরকে কি করতে হবে, সমস্ত কাজ উল্টো করতে হবে। পারচেজ হলে স্টক অ্যাড হয়ে রয়েছে, এখন আমরা কি করব, লেস করব। সেল হলে স্টক কি হয়ে যায়, বেরিয়ে যায়, তখন তোমরা লেস করেছিলে, এখন তোমরা কি করবে, সেটাকে অ্যাড করে ফেলবে, ঠিক আছে। তো এই যে আফটার ডেটের ক্ষেত্রে তোমাদের সমস্ত কাজ রিভার্স মেকানিজমে করতে হবে, ওকে। তো এবার আমরা চলে আসি যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেম। তো এখানে যে প্রবলেমে ফিজিক্যাল স্টকসের ভ্যালু যেটা আমাকে বলে দিয়েছে দ্যাট ইজ 2,40,000। এখানে আমাদের ভ্যালুটা কত বলেছে, 2,40,000। নেক্সট সেকেন্ড পয়েন্ট আমাকে বলছে সেলস বিটুইন 1st এপ্রিল 2008 টু 10th এপ্রিল 2008। তো 1st এপ্রিল থেকে 10th এপ্রিলের মধ্যে যে সেলসটা হয়েছে সেটার ভ্যালু হচ্ছে 55,000। এই যে 55,000 যে সেল হয়েছে তারও কিছু কি করেছে, ডিফারেন্ট পয়েন্ট আমাকে বলে দিয়েছে। টোটাল যে সেল হয়েছে সেটা 55,000, বাট এটার মধ্যেও অনেকগুলো কি আছে না, ভাগ আছে। কি কি ভাগ রয়েছে, ফার্স্ট সবার প্রথম যেটা আমাকে বলেছে গুডস সেন্ড অন কনসাইনমেন্ট অ্যাট অ্যান ইনভয়েস অফ 18,000। তো গুডস কী করেছি আমরা, কনসাইনমেন্ট পাঠিয়েছি। কী করেছি, কনসাইনমেন্টে পাঠিয়েছি। কত টাকা গুডস পাঠিয়েছি, 18,000, 18,000 টাকার গুডস আমরা কী করেছি, কনসাইনমেন্টে পাঠিয়েছি। দ্যাট মিনস আমার এজেন্টকে পাঠিয়েছি যে গুডসটা আমার সেল করে দেবে। কত টাকা না, 18,000-এর গুডস ইনভয়েস প্রাইসে পাঠিয়েছি, 18,000। দ্যাট মিনস এর মধ্যে প্রফিটটা ইনক্লুডেড আছে। আবার কি বলছে, হুইচ ইনক্লুড আর লোডিং অফ 20% অন কস্ট। দ্যাট মিনস এই যে আইপি ইনভয়েস প্রাইস যেটা আমাকে এখানে বলে দিয়েছে, আইপি মানে কি, আইপি মানে হচ্ছে কস্ট প্লাস প্রফিট, সেটা যোগ করে আমি গুডসটা পাঠিয়েছি টোটাল 18,000।
18,000 টাকায় গুডসটা আমি পাঠিয়েছি। তার মানে এই 18,000-এর মধ্যে একটা প্রফিট কী হয়েছে, ইনক্লুডেড আছে। আর আমরা স্টকসের ভ্যালু সবসময় কোন প্রাইসে করি, কস্ট। তার মানে এই 18,000-এর মধ্যে থেকে আমাকে কী করতে হবে, প্রফিটটাকে মাইনাস করে ফেলতে হবে। তো এটার মধ্যে কত প্রফিট ইনক্লুড আছে, বলছে প্রফিটটা বলছে 20% অন কস্ট। আমাকে যে ভ্যালুটা দিয়েছে দ্যাট ইজ আইপি ভ্যালু, এটা ইনভয়েস প্রাইস বা সেল প্রাইস বলতে পারো, বাট আমাকে প্রফিটটা বলেছে কস্টের উপর। ঠিক আগের অঙ্কটার মতো এখানে আমাকে কী করতে হবে, প্রফিটটা সেলের ওপর বার করতে হবে। তো কস্ট এখানে কত আমরা ধরে নেব, কস্ট ধরে নিচ্ছি 100, প্রফিট হচ্ছে এখানে আমাদের 20%, তাহলে আমরা সেল করব কত টাকায়, 120 টাকায়। তাহলে আমরা গুডসটা কত টাকায় সেল করব, 120 টাকায়। তাহলে প্রফিট অন সেল কত, প্রফিট অন সেল হচ্ছে 20/120 ইন্টু 100, যদি করো 1/6 অর 16.67%। ওকে, তাহলে এই 18,000-এর মধ্যে 16.67% প্রফিট কি আছে, ইনক্লুডেড আছে। তাহলে তোমরা কি করবে, সেই প্রফিটটাকে মাইনাস করে দেবে। তো এখানে আমরা কি এখানে আমরা কি করব, সেটাকে অ্যাড করব। সেল হয়েছে, কারণ লেটার ডেটে সেল হয়েছে, তাহলে এটাকে আমরা রিভার্স করব। সেল হলে কি হয়, গুডস আমরা গোডাউন থেকে মাইনাস করে দিই। এখানে আমরা কি করছি, আফটার ডেট বলে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করছি। তো যেটা লেস করেছি গোডাউন থেকে বেরিয়ে গেছে, সেল করলে কি হয়, গোডাউন থেকে গুডস বেরিয়ে যায়। এখন আমাকে কি করতে হবে, এটাকে অ্যাড করতে হবে। কত টাকা অ্যাড করব না, 18,000 এখানে আমরা লিখেছি কস্ট অফ কনসাইনমেন্ট গুডস, দিয়ে আমরা লিখছি 18,000 মাইনাস 16.67% করবে। তো যে ফিগারটা আসবে সেটা একটু রাউন্ডেড ফিগারে নিয়ে নেবে। সেই ফিগারটা হচ্ছে তোমাদের 15,000, ক্যালকুলেটারে করলে 15,000 ভ্যালু আসবে। সেটা এখানে আমরা কি করলাম, রিভার্স মেকানিজমে অ্যাড করে নিলাম। পরের যে এন্ট্রিটা বলেছে, গুডস সেন্ট টু ইটস ব্রাঞ্চ অ্যাট এ প্রাইস অফ 16,200 which was made by adding a margin of 20% on cost। সেম এখানেও আমরা গুডস কোথায় পাঠিয়েছি, ব্রাঞ্চে পাঠিয়েছি। সেম গুডস যখন আমরা পাঠিয়েছি, যার ভ্যালু হচ্ছে 16,200, এটার মধ্যেও 20% একটা প্রফিট ইনক্লুড আছে। 20% অন কস্ট, 20% অন কস্ট মানে 16.67% অন প্রফিট। ঠিক আছে, 16.67% অন সেল ভ্যালু বা ইনভয়েস প্রাইস। তো এখানে আমি গুডসটা যখন সেন্ড করছি, কত টাকায় সেন্ড করেছি, 16,200, যার মধ্যেও প্রফিট ইনক্লুডেড আছে। তো এখানেও সেম আমরা কি করব, এখানেও লিখেছি কস্ট অফ ব্রাঞ্চ গুডস 16,200, এখানেও আমরা এটাকে কি করছি, অ্যাড করছি, কারণ এটা ওই সেলের মধ্যেই রয়েছে, মাইনাস 16.67% করলে তোমাদের যে ফিগারটা আসবে দ্যাট ইজ 13,500। ওকে, তো এগুলো সব সেলসের মধ্যে রয়েছে, তাই এগুলো সব আমরা কি করছি, অ্যাড ব্যাক করে নিচ্ছি। পরের যে প্রশ্ন, সি নাম্বার পয়েন্টটা আমাকে বলেছে প্রফিট ইনক্লুড আদার সেলস ওয়াজ 33.1/3% অন কস্ট। তো আদার যে সেল হয়েছে তার মধ্যে 33.1/3 প্রফিট আছে কস্টের উপর। ওকে, তো আদার সেলসটার ভ্যালুটা আমাকে এখানে প্রশ্নে বলে দেয়নি, সেটা আমাকে বার করে নিতে হবে। ডি নাম্বার পয়েন্টে বলছে ড্যামেজ গুডস সোল্ড ফর 3,000। একটা গুডস ছিল যার ভ্যালু, যেটা ড্যামেজ ছিল, সেটা আমরা 3,000-এ সেল করেছি অ্যাট এ লস অফ 25% অন কস্ট। তো একটা গুডস আমরা এখানে কি করেছি, লসে সেল করে দিয়েছি। কত পার্সেন্ট লস, 25%। দ্যাট মিনস আমরা গুডসটা, কোনো গুডস যদি আমি 25% কমে সেল করে দিই, তার মানে বেসিক্যালি আমরা 75%-এ তাকে সেল করে ফেলেছি। কত পার্সেন্টে সেল করেছি, 75%। ঠিক আছে, 100 টাকা দাম হলে আমি তাকে 75-এ সেল করে দিয়েছি। বাট আমাকে যখন গুডসটা অ্যাড ব্যাক করতে হবে, তার কস্ট প্রাইসে করতে হবে। আমি সেল করেছি 75-এ, বাট গুডসটার ভ্যালু কত, 100 রুপিস। তো এখানেও আমি গুডসটা সেল করেছি 3,000-এ, বাট তার কস্ট প্রাইস কত সেটা আমাকে জানতে হবে। তো এখানে আমরা লিখছি অ্যাড ড্যামেজ গুডস সোল্ড। তো ড্যামেজ গুডস যেটা রয়েছে সেটা আমি সেল করেছি কত, 3,000 রুপিসে। কত টাকায় সেল করেছি, 3,000। এবার এটাকে আমরা কি করব, 100%-এ কনভার্ট করব। 100 ডিভাইডেড বাই 75, 100 ডিভাইডেড বাই 75। যদি 100/75 করো,
সেক্ষেত্রে তোমাদের যে ভ্যালুটা আসবে এই পার্টিকুলার গুডসের সেটা হচ্ছে তোমাদের 4000। ওকে, এখানে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমাদের 4000। ওকে, আর এই গুডসটার যেটা আমি সেল করেছি সেল ভ্যালু কত 3000, সেল ভ্যালু কত 3000। এবার এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে যে আমরা 4000 অ্যাড করবো না 3000 অ্যাড করব। তো এখানে আমাদেরকে যেটা অ্যাড করতে হবে, এই যে প্রবলেমটা রয়েছে এখানে যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের এই 3000 রুপিসটা আমরা অ্যাড করব। কত অ্যাড করব? 3000 রুপিস অ্যাড করবো, 4000 নয়। কারণ যে গুডসটা আমরা সেল করেছি সেই গুডসটা হচ্ছে ড্যামেজ গুডস। যে গুডসটা আমরা সেল করেছি সেই গুডসটা হচ্ছে বেসিক্যালি ড্যামেজ গুডস। ড্যামেজ গুডসের নর্মালি যে ভ্যালুটা হয় সেটা কি আর কস্ট প্রাইসের থেকে সবসময় কম হয়। তো আমরা ইনভেন্টরি যখন ক্যালকুলেশন করব, ইনভেন্টরির ভ্যালু বা ক্লোজিং স্টকসের ভ্যালু সবসময় কস্ট প্রাইস অর নেট রিয়েলাইজড ভ্যালু হুইচ এভার ইজ লোয়ার সেটা আমাকে নিতে হয়। তো এখানে গুডসের কস্ট প্রাইস হচ্ছে 4000 টাকা আর গুডসটার সেল হয়েছে কত টাকায় বা নেট রিয়েলাইজড ভ্যালু হচ্ছে 3000 টাকা। তো তোমরা ফাইনাল অ্যাকাউন্ট যখন করেছো তখন এরকম একটা অ্যাডজাস্টমেন্ট করেছিলে, মার্কেট ভ্যালু আর কস্ট ভ্যালু দেওয়া আছে, তোমরা তার মধ্যে লোয়ার ভ্যালুটা নিয়েছিলে। এখানেও সেম আমরা ফর্মুলা ইউজ করছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2। সেখানে আমাদের এই দুটোর মধ্যে যেটা কম ভ্যালু সেটা এখানে আমরা কি করব অ্যাড করে নেবো, হুইচ এভার ইজ লোয়ার, দ্যাট ইজ 3000 এখানে আমরা অ্যাড করছি। এই কারণে কিন্তু আমরা এখানে 3000 অ্যাড করলাম। ওকে, নেক্সট এবার যেটা রয়েছে, এবার রয়েছে আমাদের আদার সেলস। এবার আমরা কি করব আদার সেলসটাকে বার করে নেব। আমাকে বলেছিল 1 এপ্রিল থেকে 10 এপ্রিলের মধ্যে টোটাল সেল হয়েছে 55,000। টোটাল কত টাকা সেল হয়েছিল 55,000, যার মধ্যে কনসাইনমেন্টের সেল ছিল 18,000, ব্রাঞ্চের সেল ছিল 16,200 অ্যান্ড ড্যামেজ গুডসের সেল ছিল 3000। ওকে, এবার এইটা মাইনাস যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের যে ভ্যালুটা আসবে 55,000 মাইনাস 18,000 মাইনাস 16,200 মাইনাস 3000, তাহলে তোমাদের যে ফিগারটা আসবে সেটা হচ্ছে 17,800। এইটা মাইনাস করে যে ফিগারটা আসবে দ্যাট ইজ 17,800, এই ফিগারটা আসছে। তো তোমাদের আদার সেলস কত 17,800। এবার বলেছিল এই যে আদার সেলস, এই আদার সেলসের উপর যে প্রফিটটা ইনক্লুডেড আছে সেটা হচ্ছে 33.1/3%। 33.1/3% এই প্রফিটটা কি আছে ইনক্লুডেড আছে। কত পার্সেন্ট প্রফিট ইনক্লুডেড আছে 33.1/3%। তাহলে কস্টের ওপর কত প্রফিট ইনক্লুডেড, প্রফিট অন কস্ট আমাকে কত বলেছে 33.1/3। বাট আমি যে এইখানে যে ভ্যালুটা বের করেছি এটা হচ্ছে সেল ভ্যালু, তাহলে আমি ডাইরেক্টলি পার্সেন্টেজ ইউজ করতে পারবো না। এবার আমাকে কী করতে হবে আবার কনভার্ট করে সেলের ওপর প্রফিট পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখে নেবো যে কীভাবে করবো। তাহলে এখানে কস্ট হচ্ছে আমার 100, প্রফিট হচ্ছে 33.1/3। তাহলে আমি গুডসটা কত টাকায় সেল করবো 100 টাকা কস্ট, প্রফিট হচ্ছে 33.1/3, তাহলে আমি এটা সেল করবো 133.1/3 এই পার্টিকুলার ইয়েতে, ঠিক আছে। অথবা তোমরা এখানে লিখতে পারো 133.33। তো এই গুডসটা আমি কত টাকায় সেল করছি 133.33 রুপিসে। ওকে, তাহলে প্রফিট অন সেল কত দাঁড়াচ্ছে, তাহলে প্রফিট হচ্ছে 33.33 ডিভাইডেড বাই 133.33 ইন্টু 100। যদি এটা করা হয় তাহলে ফিগারটা আসবে 25%। তো প্রফিট অন কস্ট কত প্রফিট অন সেল কত 25%। দ্যাট মিনস এই ভ্যালুটা 17,800 এর মধ্যে কত পার্সেন্ট প্রফিট ইনক্লুডেড 25%। তাহলে এখান থেকে আমরা 25% যে প্রফিট আছে সেটা মাইনাস করে দেবো। যখনই তোমরা 17,800 থেকে 25% মাইনাস করবে তোমাদের যে ফিগারটা আসবে সেটা হচ্ছে 13,350, 13,350 এই ফিগারটা আসবে। এটা তোমাদের ড্যামেজ গুডস, এটা আমাদের কনসাইনমেন্ট গুডস। ওকে, তো আমরা সেল রিলেটেড যে এন্ট্রিগুলো ছিল সেগুলো করলাম। এবার নেক্সট থার্ড যে পয়েন্টটা আমাকে বলেছে সেই থার্ড পয়েন্টটা আমরা পড়ব।
গুডস রিসিভ অ্যাজ কনসাইনি অ্যান্ড ইনক্লুডেড ইন স্টক। তো গুডস আমরা কী হিসাবে পেয়েছি? অ্যাজ এ কনসাইনি। দ্যাট মিন্স এই যে পার্টিকুলার কোম্পানি রয়েছে বা ফার্ম রয়েছে, সেই ফার্ম অন্য কোনো কোম্পানির গুডসও কিন্তু সেল করে। তো সেই কোম্পানির গুডস এই ফার্মের কাছে ফার্মের গোডাউনে কিন্তু রাখা আছে। তার মানে বেসিক্যালি এই যে গুডসটা, এই গুডসের ওনারশিপ কার না, যে ফার্ম আমাকে ওই গুডসটা পাঠিয়েছে বিক্রি করার জন্য, তাহলে এই গুডসের ওনারশিপ হচ্ছে ওই পার্টিকুলার ফার্ম। ওকে, তাহলে এই গুডসের ওনারশিপ কি আমার? যে গুডসটা আমি অ্যাজ এ কনসাইনি রিসিভ করেছি আমার নয়। তাহলে এই গুডসের ভ্যালু কি আমার স্টকের মধ্যে দেখাবো না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আমরা মাইনাস করে দেবো। এই যে কনসাইনি স্টক রয়েছে সেটা আমরা কি করব? এখানে মাইনাস করব। তাহলে দেখে নেওয়া যাক, এখানে আমরা লিখেছি গুডস রিসিভ অ্যাজ কনসাইনি, আমরা 12,000 কি করেছি? এখানে মাইনাস করে দিয়েছি। ওকে, নেক্সট 4 নাম্বার পয়েন্ট, গুডস কস্টিং ₹3,000 were received in store but were omitted to be recorded in the books within 31st March 2008। তো এখানে 3,000-এর একটা গুডস যেটা আমরা স্টোরে রিসিভ করেছিলাম, বাট সেটা রেকর্ডসে লেখা হয়নি। ঠিক আছে, গুডসটা আমরা স্টোরে রিসিভ করেছি বাট সেটা রেকর্ডে নেই। তো এই যে স্টকটা আমরা যেটা রিসিভ করলাম, গুডস রিসিভ যেটা করেছি, পারচেস বাট অমিটেড, পারচেস করেছি বাট সেটা লেখা হয়নি, তার মানে অ্যাকাউন্টস বইতে লেখা নেই। তো এখন এটাকে আমরা কি করব? এটা আমরা পারচেস করেছি 31st, কবে? 31st রিসিভ করেছি 31st মার্চের মধ্যে। তো গুডসটা আমরা ওই পার্টিকুলার ফিনান্সিয়াল ইয়ারেই রিসিভ করেছি, তাহলে এই গুডসটা আমার কি গোডাউনে অ্যাড হওয়ার কথা, সেটা কি অ্যাড করা আছে? নেই। তো আমাকে এখন কি করতে হবে? এই গুডসটা অ্যাড করে নিতে হবে, কারণ এই গুডসটা আমরা ওই পার্টিকুলার যে ফিনান্সিয়াল ইয়ার দ্যাট ইজ 31st মার্চের মধ্যে কিন্তু রিসিভ করেছি। তো এখানে আমি ভুল করে সেটা লেস বলে লিখেছি, এটা এখানে কি হবে? অ্যাড হয়ে যাবে। ওকে, এখানে আমরা একটা কি করব? অ্যাড করে দেবো 6 নাম্বার পয়েন্ট বলে, পারচেস অফ গুডস বাট অমিটেড 3,000, এখানে আমরা কি করছি? অ্যাড করে নিচ্ছি। ওকে, এবার লাস্ট যে পয়েন্টটা রয়েছে, লাস্ট পয়েন্টটা একবার দেখে নেওয়া যায়। ইনভয়েসড ওয়্যার ইস্যুড ফর 8,000 রুপিসের জন্য আমি ইনভয়েস কি করেছি? ইস্যু করেছি। ইনভয়েস কখন ইস্যু করা হয়? না সেল হলে। তো 8,000 রুপিসের আমি গুড সেল করেছি এবং তার ইনভয়েস বা যে দ্যাট মিন ট্যাক্স বিল অলরেডি আমরা ইস্যু করে ফেলেছি অন 31st March 2008। তো ট্যাক্স বিল ইস্যু হয়ে গেছে 31st March 2008-এ, বাট দ্য গুডস ওয়্যার অ্যাকচুয়ালি ডেলিভার অন 8th April 2008। গুডস আমি অলরেডি সেল করে ইনভয়েস ইস্যু করে দিয়েছি, বাট গুডসটা ডেলিভার হয়নি। এই যে গুডসটা আমি অলরেডি সেল করে দিয়েছি বাট ডেলিভার হলো না, তাহলে এটা কি করব? যে গুডসটা আমি সেল করে দিচ্ছি তার ওনারশিপ কি আমার কাছে রইল? 31st মার্চের মধ্যে হয়েছে, তাহলে 31st মার্চের মধ্যে যদি কোনো গুডস আমি সেল করি, গুড সেল করে দিলে কিন্তু ওনারশিপ চেঞ্জ হয়ে যায়। তো ওনারশিপটা কার? না যে গুডসটা কিনেছে, বাট সেই গুডসটা এখনও ডেলিভার হয়নি। ওনারশিপ তো আমার নয়, গুডস আমি সেল করে দিচ্ছি, তাহলে সেই গুডসটা কিন্তু আমার স্টকের মধ্যে কি হয়ে গেল? ইনক্লুড হয়ে গেছে। যেহেতু আমার ডেলিভার হয়নি তাই জন্য কি হয়েছে? ইনক্লুডেড রয়ে গেছে স্টকসের মধ্যে। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে এই পার্টিকুলার গুডসটা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। ওকে, এটা আমরা এখন কি করব? লেস করব। লেস, এই যে পয়েন্টটা এখানে আমরা দিয়েছি, এই পয়েন্টটা ভুল করে ওপরে চলে গেছে। এই গুডসটা এবার আমরা কি করছি? লেস করব। কস্ট অফ গুডস সোল্ড বাট নট ডেলিভার, গুডসটা আমরা সেল করে দিয়েছি বাট ডেলিভার হয়নি। তো এখানে আমরা কত লেস করছি? না 6,000 রুপিস। এই 6,000 কী করে এলো? তাহলে দেখে নাও, গুডসটার ইনভয়েস প্রাইস কত? 8,000 রুপিস। গুডসের ইনভয়েস ভ্যালু হচ্ছে 8,000 রুপিস, 8,000 টাকা। সেল ভ্যালু হচ্ছে 8,000 টাকা। এর মধ্যে কত প্রফিট ইনক্লুডেড? 25%। তো 8,000 থেকে তোমরা যদি 25% মাইনাস করো তাহলে এই পার্টিকুলার গুডসের কস্ট প্রাইস পেয়ে যাবে। তো 25% মাইনাস করলে আসে 6,000 রুপিস। তাহলে তোমরা এই 6,000 রুপিস এখানে কি করবে? মাইনাস করে দেবে। ওকে, তো আমাদের যা যা যে 5টা এন্ট্রি ছিল, এই 5টা এন্ট্রি আমরা এখানে করলাম। এবার এটা আসছি ফাইনাল ব্যালেন্স করার জন্য। তো সবার প্রথম আমাদের ভ্যালু হচ্ছে 2,40,000 প্লাস, তার সঙ্গে আমরা প্লাস করবো 15,000,
প্লাস 13,500, 13,350 প্লাস 3,000 মাইনাস হচ্ছে আমাদের 6,000, তারপর হচ্ছে আমাদের অ্যাড হবে 3,000 আর মাইনাস হবে 12,000। তো আমাদের যে ফিগারটা আসবে সেই ফিগারটা হচ্ছে আফটার ব্যালেন্স, সেটা হচ্ছে 2,69,850। আমাদের যে ফিগারটা আসছে সেই ফিগারটা হচ্ছে 2,69,850। এইটা হচ্ছে 31st মার্চের আমাদের ক্লোজিং স্টকসের বা স্টকের ভ্যালু। ওকে, এখানে লিখে দিচ্ছি, এটা অ্যাড হয়েছিল বাট এটা আমরা ভুল করে পরে লিখেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে প্রবলেম, যেটা আফটার দ্য ক্লোজিং অফ ফিনান্সিয়াল ইয়ার, যখন ফিনান্সিয়ালি আফটার দ্য এন্ডিং অফ ফিনান্সিয়াল ইয়ার আমরা যখন স্টকসের ভ্যালু নিয়ে থাকি, তখন সেই স্টকসের ভ্যালুকে আমরা কিভাবে 31st মার্চের ভ্যালুতে কনভার্ট করব, সেই পার্টিকুলার প্রবলেমটা এখানে আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি জায়গায় প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এবার আমরা যে প্রিভিয়াস ইয়ারের যে প্রবলেমগুলো রয়েছে 2022, 23 অ্যান্ড 25, সেই পার্টিকুলার যে ইয়ারের প্রবলেমগুলো, তিনটে ইয়ারের প্রবলেম এখন তোমাদের সঙ্গে আমি সলভ করব। তো সেই প্রবলেমগুলো এবার দেখে নেওয়া যাক, ঠিক আছে? তো ফার্স্ট আমরা যে প্রশ্নটাকে সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে 2022 সাল 2022 এই পার্টিকুলার ইয়ারে ইনভেন্টরিজের যে প্রবলেমটা এসেছিলো, সেই প্রবলেমটা হচ্ছে স্টক ভেরিফিকেশন রিলেটেড বা ফিজিক্যাল স্টকসের ভ্যালুয়েশন রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, কোশ্চেন এসেছিল। সেই প্রশ্নটা এখন আমরা সলভ করব। এই পার্টিকুলার প্রবলেমটার পর আমরা 2023 অ্যান্ড 2024 এই তিনটে ইয়ারের টোটাল প্রবলেম, প্রিভিয়াস ইয়ারের প্রবলেম কিন্তু আমরা সলভ করব, ঠিক আছে? তো সবার প্রথম ফার্স্ট 2022 যে প্রবলেমটা এসে সেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। অলরেডি আমরা দুটো প্রবলেম এই রিলেটেড, ফিজিক্যাল স্টক ভ্যালুয়েশন রিলেটেড বা স্টক রিকনসিলেশনস কেন করা হয় সেই রিলেটেড অলরেডি আমরা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দুটো সামস শিখিয়ে দিয়েছি। ঠিক এরকমই একটা সামস, লাস্ট দুটো যে সামস তোমরা শিখেছো সেরকমই একটা সামস 2022 ইয়ারে এসেছিল। তো সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব সেটা একবার দেখে নেওয়া যাক। তার আগে আমি বলে রাখি যে প্রিভিয়াস ইয়ারের যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমগুলো তোমরা বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে সেই লিঙ্কটা ক্লিক করলে একটা ওয়েবসাইট খুলবে এবং সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু ডাউনলোড করতে পারবে। তো সবার প্রথম যেটা করব যে এখানে আমাদের যেটা বার করতে বলেছে এই 2022 এই প্রশ্নে আমাদেরকে যেটা ডিটারমাইন করতে বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ ক্লোজিং স্টক অ্যাজ অন 31st মার্চ 2022। তো আমাদের 31st মার্চ 2022-তে কি বলেছে না, স্টকসের ভ্যালু ক্যালকুলেট করো। এখানে দ্য ভ্যালু অফ স্টক ওয়াজ ভেরিফাইড অন 4th এপ্রিল 2022। তো 4th এপ্রিল 2022-তে যে স্টকসের যে ভ্যালুটা এসেছিল সেটা হচ্ছে 85,000, ঠিক আছে? তো ফিজিক্যাল স্টকসের যে ভ্যালু যেটা 4th এপ্রিল 2022-তে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 85,000। বাট আমরা 4th এপ্রিলের ভ্যালু নিয়ে আমরা কিন্তু ব্যালেন্স শিট ক্লোজিং ব্যালেন্স শিট 31st মার্চের ব্যালেন্স শিট কিন্তু প্রিপেয়ার করতে পারবো না। তো আমাদেরকে কি করতে হবে না, 4th এপ্রিলের যে স্টকসের ভ্যালুটা আছে সেটা থেকে আমাদেরকে 31st মার্চের ভ্যালুতে কিন্তু কনভার্ট করে নিয়ে আসতে হবে, কিছু অ্যাড অ্যান্ড কিছু লেস করে, ঠিক আছে? অলরেডি আমি তোমাদেরকে অলরেডি দুটো প্রবলেম শিখিয়েছি, ঠিক আছে? ঠিক একই রকমভাবে এই প্রবলেমটাও কীভাবে সলভ করতে হয় সেটা একবার দেখে নেওয়া যায়, ঠিক আছে? তো সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে পার্টিকুলার্স অ্যান্ড একটা অ্যামাউন্ট কলাম করে নেব আমরা, ওকে? অ্যান্ড ওপরে তোমরা হেডিং করে নেবে, এটা 2022 ইয়ারের প্রশ্ন। এখানে হেডিং করবে স্টেটমেন্ট অফ স্টক রিকনসিলেশন, স্টেটমেন্ট অফ স্টক রিকনসিলেশন। তো এই স্টেটমেন্টটা তোমরা প্রিপেয়ার করবে।
অলরেডি এরকম তোমাদেরকে দুটো প্রশ্ন করিয়েছি। তো 2022 যে প্রবলেমটা এসেছিল সেই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করছি দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট আমরা যেটা করব যে আমরা যে ফিজিক্যাল স্টকটা যেটা ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 4th এপ্রিল, সেই ভ্যালুটা ফার্স্ট আমরা লিখে নেব। ভ্যালু অফ স্টক as on 4th April 2022 যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা হচ্ছে 85,000। তো যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে সেই ভ্যালুটা হচ্ছে 85,000। এবার আমাদেরকে কি করতে হবে না, এই ভ্যালু থেকে আমাদেরকে যে ক্লোজিং স্টকসের ভ্যালুটা বার করতে হবে, সেই ক্লোজিং স্টকসের ভ্যালুটা কোন ডেটে হবে না 31 মার্চ 2022। এই ডেটে আমাদেরকে কি করতে হবে, স্টকসের ভ্যালুটাকে নিয়ে আসতে হবে। তো ফার্স্ট কি অ্যাডজাস্টমেন্ট হয়েছে এই টাইম ফ্রেমে, দ্যাট মিনস 4th এপ্রিল, দ্যাট মিনস আমাকে জানতে হবে 1/4/2022 টু 4th এপ্রিল 2022-তে এই যে টাইম ফ্রেমটা রয়েছে, এই যে 4টে দিনের মধ্যে কি ট্রানজাকশন অলরেডি স্টকসের মধ্যে করা হয়েছে, সেই ট্রানজাকশনসগুলো কি করব আমরা রিভার্স এন্ট্রি করব। যে ট্রানজাকশনসগুলো হয়েছে সেই ট্রানজাকশনসগুলোর আমরা কি করব রিভার্স এন্ট্রি করব। যদি রিভার্স এন্ট্রি করি তাহলে আমরা কি করব না, তাহলে 31 মার্চ 2022 এই পার্টিকুলার ডেটের আমরা কি পাবো না স্টকসের ভ্যালুটা পেয়ে যাব, কারেক্ট ভ্যালুটা। ঠিক আছে, তো আমরা কি করব রিভার্স এন্ট্রি করব। যে এন্ট্রিগুলো হয়েছে সেই এন্ট্রিগুলোকে আমরা রিভার্স করার চেষ্টা করব। তো সবার ফার্স্ট দেখে নেওয়া যাক প্রথম যে প্রশ্নটা কি আছে, ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা কি আছে। তো ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট যেটা আমাকে বলেছে, পারচেজ বিটুইন 1st April 22 to 4th April 2022 অ্যামাউন্ট টু ₹2,500। তো এই পার্টিকুলার টাইমে 1st এপ্রিল থেকে 4th এপ্রিলের মধ্যেখানে 2,500-এর পারচেস করা হয়েছে। তো গুডস যদি পারচেস করা হয় তাহলে সেটা স্টকসে কি করা হয়, গুডস পারচেস হলে স্টকসের মধ্যে সেটা অ্যাড হয়ে যায়। তো কত টাকার গুডস পারচেস করেছে না 2,500 রুপিসে। বাট এটার সঙ্গে আরও কিছু বলেছে, কি বলছে, বাট অফ দিস গুডস ওয়ার্থ 400 ওয়াজ নট রিসিভড টিল 4th এপ্রিল 2022। তো 4th এপ্রিল 2022 অবধি 400 রুপিসের গুডস কিন্তু রিসিভ করা হয়নি। টোটাল পারচেস কত করা হয়েছে না, টোটাল আমি পারচেস করেছি 2,500-এর, বাট অ্যাকচুয়ালি গুডস আমি রিসিভ করেছি কত না, অ্যাকচুয়াল গুডস রিসিভ করেছি আমরা 2,100-এর অ্যাকচুয়াল গুডস কিন্তু আমরা কি করেছি রিসিভ করেছি। পারচেস করেছিলাম 2,500-এর, বাট রিসিভ করছি 400-এর গুডস কিন্তু এখনও রিসিভ করা হয়নি। পারচেস করা হয়েছিল কিন্তু গুডসটা এখনও এসে পৌঁছায়নি। তো আর অ্যাকচুয়ালি তাহলে আমরা গুডস রিসিভ করেছি কত 2,100। তাহলে এই 2,100-এর গুডস যেটা রয়েছে, যেটা পারচেস আমরা করেছি, পারচেস অ্যান্ড রিসিভ করেছি, সেটা এই যে স্টকসের যে ভ্যালু যেটা আমরা 4th এপ্রিল 2022 এই ডেটের মধ্যে কি হয়েছে না ইনক্লুডেড হয়ে গেছে। কারণ পারচেস করলে সেটা কি হয় না স্টকসের মধ্যে কি হয় ইনক্লুডেড হয়ে যায়, কারণ এটা আফটার দ্য ক্লোজিং ডেট। এখন এই যে প্রবলেমটা, বেসিক্যালি এই প্রবলেমটা হচ্ছে আফটার ক্লোজিং ডেট বা আফটার দ্য ফিনান্সিয়াল ইয়ার, মানে এই ট্রানজাকশনসগুলো বেসিক্যালি কখন হয়েছে না আফটার ফিনান্সিয়াল ইয়ার হয়ে গেছে। ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ট্রানজাকশনসগুলো কী করা হয়েছে রেকর্ড করা হয়েছে। তো এবার আমাকে কি করতে হবে না, অলরেডি এগুলো কি হয়েছে না এই স্টকসের মধ্যে এগুলো ইনক্লুডেড রয়েছে। তো আমাকে যদি ব্যাক ক্যালকুলেশন করতে হয় তাহলে আমাকে যদি রিভার্স করতে হয় তা আমরা কী করবো লেস করবো, কারণ এই 2,100-এর যে স্টকসটা রয়েছে সেটা এই স্টকসের মধ্যে কি হয়েছে ইনক্লুডেড হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে 2,100 টাকা স্টকটা আমরা কি করব লেস করে দেবো। তাহলে লেস করতে হলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা দেব লেস পারচেস অফ গুডস between 1/4/2022 to 4th April 2022। ভ্যালুটা কত হবে না 2,500 মাইনাস 400, তো ভ্যালুটা হবে 2,100। তো এখানে যে
টা আমরা মাইনাস করছি। কেন মাইনাস করছি না, কারণ এই গুডসটা অলরেডি এর মধ্যে কি হয়েছে, ইনক্লুড হয়ে রয়েছে। তো আমরা যদি 31 মার্চের যে গুড ক্যালকুলেশনে করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ভ্যালুটা মাইনাস করে দিতে হবে, কারণ এটা আফটার ফিনান্সিয়াল ইয়ারের ক্লোজিং ফিনান্সিয়াল ইয়ার ডেটের পরে এই এন্ট্রিটা হয়েছে, যার জন্য এটাকে আমাকে কি করতে হচ্ছে, এই পারচেসটাকে আমাকে মাইনাস করে দিতে হচ্ছে। নেক্সট পরের যেটা আমাকে বলেছে, নেক্সট যে ট্রানজাকশনসটা দিয়েছে সেটা হচ্ছে সেলস বিটুইন 1st এপ্রিল টু 4th এপ্রিল অ্যামাউন্ট টু ₹8,000। তো এই পার্টিকুলার টাইমে 1st এপ্রিল থেকে 4th এপ্রিলের মধ্যেখানে টোটাল যে সেলস হয়েছে সেই ভ্যালুটা হচ্ছে ₹8,000। কত টাকার সেল হয়েছে না, 8,000 টাকার সেল হয়েছে। তাহলে যদি আফটার ডেট সেল হয় তাহলে কি হচ্ছে না, আমরা স্টকটা ক্যালকুলেট করেছিলাম 4th এপ্রিলে, দ্যাট মিনস 31st মার্চের পরের একটা ডেটে গিয়ে আমরা কি করেছি না, স্টকটার ভ্যালু নিয়েছি। তো কতদিন পর নিয়েছি না, 4 দিন পর স্টকসের ভ্যালু নিয়েছি। এই 4 দিনে একটা ট্রানজাকশন হয়েছে না সেলসের। তো সেল হলে কি হয় না, গোডাউন থেকে গুডস বেরিয়ে চলে যায়। তো গোডাউন থেকে কি হয়েছে না, গুডস বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, কত টাকার গুডস বেরিয়ে চলে গেছে সেটা জানতে হবে। কস্ট ভ্যালুটা আমাদের এখানে সেলসের ভ্যালুটা বলে দিয়েছে। সেলস যদি বলে দেয়, মনে রাখবে সেলস কি মানে, সেলসের মধ্যে সেলস ভ্যালু কি করে আসে না, সেলস ভ্যালু সবসময় এরকমভাবে আসে, সেলস ইকুয়াল টু কি, কস্ট প্লাস প্রফিট, কস্ট প্লাস প্রফিট। এবার আমরা কি করছি না, আমরা স্টক রিকনসিলেশন করছি। আমরা জানি স্টকসের ভ্যালু সবসময় আমরা কস্ট প্রাইসে নিই, ম্যাক্সিমাম টাইমে আমরা কি প্রাইসে নিই না, কস্ট প্রাইসে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে যে ভ্যালুটা দিয়েছে সেটা সেলসের ভ্যালু দিয়েছে, দ্যাট মিনস এটার মধ্যে কি আছে না, প্রফিট কি আছে, ইনক্লুড করা আছে। তো প্রফিট ইনক্লুড করা থাকলে চলবে না, আমাকে শুধু জানতে হবে আমাদের কস্ট ভ্যালুটা কত। আমি কোন ভ্যালুটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কস্ট ভ্যালু। তো আমাকে এই যে সেলসটা হচ্ছে তার কস্ট ভ্যালুটা আমাকে কি করতে হবে, ফার্স্ট জানতে হবে। তো কি করে জানতে পারবো না, দেখে নেওয়া যাক। ফার্দার 4 নাম্বার যে পয়েন্ট আছে, 4 নাম্বার পয়েন্টে আরও একটা কি বলেছে না, গ্রস প্রফিটের রেটটা আমাকে বলে দিয়েছে। রেট অফ গ্রস প্রফিট ইজ 25% অন সেলস। তো এখানে গ্রস প্রফিটের রেটটা কত, 25%, সেলসের উপর কত, 25%। তো আমরা যদি সেলসের থেকে গ্রস প্রফিট বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, কস্ট পেয়ে যাব। তাহলে এই গুডসটা কবে হচ্ছে না, 4th এপ্রিলে, মানে এই পার্টিকুলার টাইমে কি হচ্ছে, সেলটা হচ্ছে। সেল হলে কি হয় না, গুডস বেরিয়ে যায়। তো এই স্টকটা আমরা অলরেডি কি হয়েছে না, এই যে সেলটা হচ্ছে তার স্টকসের যে ভ্যালু সেটা আমরা কি করেছি না, এই যে স্টক তার থেকে কী করেছি, মাইনাস করে নিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে না, অ্যাড করতে হবে। তো এখানে আমরা কি করব, যে সেলটা হয়েছে তার কস্ট ভ্যালুটাকে অ্যাড করব, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড কত না, এখানে আমাদের যে গুডসটা সেল হয়েছে তার ভ্যালু হচ্ছে 8,000, এটার উপর কত পার্সেন্ট প্রফিট আছে না, 25%। তো 8,000 থেকে আমরা 25% বাদ দিয়ে দিচ্ছি। তো যে স্টকসটা আমরা সেল করেছি তার ভ্যালু হচ্ছে 6,000 রুপিস। তো এখানে তার ভ্যালু কত, 6,000 রুপিস। ঠিক আছে, লাস্ট যে এন্ট্রি, যেটা সি পয়েন্টে যে এন্ট্রিটা আমাকে বলেছে, সি পয়েন্টে আমাকে কি বলেছে না, অ্যারিথমেটিক এরর ইন স্টক শিট অন 4th এপ্রিল 2022 রেজাল্ট ইন অ্যান ওভার ভ্যালুয়েশন অফ 700। তো এখানে কি হয়েছে না, একটা অ্যারিথমেটিক ভুলের জন্য 700 টাকা কি স্টকসের ভ্যালু কি হয়েছে, বেড়ে গেছে, ওভার ভ্যালুয়েশন হচ্ছে। ওভার ভ্যালুয়েশন মিনস স্টকসের ভ্যালু বেড়ে গেছে। কত টাকা বেড়ে গেছে না, 700 টাকা। এখন আমাকে তাহলে কি করতে হবে না, স্টকসের ভ্যালু যদি 700 টাকা বেড়ে গিয়ে থাকে তাহলে আমাকে 700 টাকা কমাতে হবে। 700 টাকা যদি বেশি হয়ে থাকে তাহলে 700 টাকা আমাকে কী করতে হবে, কমাতে হবে। তাহলে আমরা কি করব, লেস করব, লেস ওভার ভ্যালুয়েশন অফ স্টকস 700। তো আমরা ব্যালেন্স করে দেবো। ব্যালেন্স করে দিলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ স্টক অ্যাজ অন 31st মার্চ 2022। as on 31st March
2022, যেটা আমরা ব্যালেন্স শিটে শো করব। তো এখানে কত আসছে, 85,000 মাইনাস 2,100 প্লাস 6,000 মাইনাস 700, তো ভ্যালু হচ্ছে 88,200, 88,200। তো এইটা হচ্ছে 2022 যে ইয়ারটা ছিল, সেই 2022 ইয়ারের প্রবলেমের স্টকস রিকনসিলেশন যে প্রবলেমটা আমাদের এসেছিল, সেই প্রবলেমের সলিউশন হচ্ছে এইটা। নেক্সট আমরা 2023 যে সামসটা এসেছিল, সেই 2023 সামসটা এবারে সলভ করব। ওকে, তো নেক্সট 2023, এবারে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে 2023 এই ইয়ারের আমরা প্রবলেমটা সলভ করব। যে প্রবলেমটা এসেছিল স্টকস রিলেটেড, এই প্রবলেমটা AS2 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 রিলেটেড একটা প্রবলেম, যেখানে আমাদেরকে কি স্টকসের ভ্যালু আমরা অলওয়েজ শিখে এসেছি ফাইনাল অ্যাকাউন্টসেও, আমরা না জেনেও হয়তো আমাদের টিচাররা শিখিয়ে দিয়েছিল কি as per AS2, as per AS2 stock will be valued at cost or NRV। NRV মানে কি, net realized value whichever is lower। তো এটা তোমরা অলরেডি ফাইনাল অ্যাকাউন্টস করার সময় বহুবার করেছো, মার্কেট ভ্যালু কস্ট ভ্যালু দেওয়া আছে। তো তোমরা সবসময় কি লোয়ার ভ্যালুটা নিয়ে ক্লোজিং স্টকসের ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে, ঠিক আছে। ক্লোজিং স্টকসের ভ্যালুটা কোনটা নিতে, মার্কেট ভ্যালু আর কস্ট ভ্যালুর মধ্যে যেটা কম থাকতো সেই ভ্যালুটা নিয়ে তোমরা কিন্তু ফাইনাল অ্যাকাউন্টস করেছো। তো তোমরা এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে লেখা ছিল সেটা হয়তো তোমরা জানো না, বাট তোমরা এই জিনিসটা কিন্তু অলরেডি করে এসছো। তো সেই রিলেটেডই একটা প্রশ্ন 2023 এই পার্টিকুলার ইয়ারে আমাদের কিন্তু দিয়েছিল। তো প্রশ্নটা আমাদের কি বলেছিল, মেসার্স স্টেশনারি অ্যান্ড কোম্পানি পারচেস অ্যান্ড সেলস পেন অফ ডিফারেন্ট কাইন্ডস ডিউরিং দ্য মান্থ অফ December 2023. It is purchased 100 boxes of pens at 100 each and sold 80 boxes at the rate 102 per box। তো এখানে কি হয়েছে না, মেসার্স স্টেশনারি অ্যান্ড কোম্পানি কি করছে না, ডিফারেন্ট কাইন্ড অফ পেন বাই অ্যান্ড সেল করে। তো মেসার্স স্টেশনারি অ্যান্ড কোম্পানি কি করেছে না, 100 বক্সেস পেন কিনেছিল, যার মধ্যে 80 বক্সেস অফ পেন তারা কি করে দিয়েছে, সেল করে দিয়েছে। দেন আমাকে বলছে ইফ সেলিং এক্সপেন্সেস ইজ 2.5 per boxes, calculate the value of unsold stock of pens as on 31/12/2023। তো এখানে আমাদেরকে ভ্যালু অফ আনসোল্ড বক্স বার করতে বলেছে। তো আনসোল্ড বক্স যেগুলো রয়েছে তার ভ্যালু আমাকে কি করতে বলেছে, ক্যালকুলেট করতে বলেছে। তো এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখে নেওয়া যাক। তো সবার প্রথম কতগুলো বক্স কেনা হয়েছিল না, 100খানা বক্স, 100 বক্স পারচেস করা হয়েছিল, যার মধ্যে 80 বক্সেস কি হয়েছে, সোল্ড হয়ে গেছে। তো রিমেনিং কতগুলো বক্স রয়েছে, তো এখানে আনসোল্ড বক্স কটা রয়েছে, তো এই পার্টিকুলার প্রশ্নে আমার আনসোল্ড বক্স কটা, আনসোল্ড বক্সেস হচ্ছে 100 মাইনাস 80 হুইচ ইজ ইকুয়াল টু 20। তো এখানে আনসোল্ড বক্স হচ্ছে 20। ওকে, এবার এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে ভ্যালু অফ আনসোল্ড স্টক। তো এই 20খানা বক্সের ভ্যালু কত, তো সবার ফার্স্ট আমাদেরকে এখানে দুটো ভ্যালু জানতে হবে, একটা হচ্ছে কস্ট ভ্যালু আর একটা ভ্যালু হচ্ছে নেট রিয়েলাইজড ভ্যালু। প্রথমে দুটো ভ্যালু আমাদের জানতে হবে। কি কি ভ্যালু জানতে হবে, একটা কস্ট ভ্যালু, কস্ট ভ্যালু বার করা কিন্তু খুব ইজি, কস্ট ভ্যালু বার করা আমাদের খুব ইজি। কীভাবে বার করবো না, কস্ট
ভ্যালু ইকুয়াল টু কস্ট কি না যে দামে আমি অ্যাকচুয়ালি কিনেছি। তো এখানে আমরা এক একটা বক্স কিনেছিলাম কত দামে 100 রুপিসের, তো এক একটা বক্সের ভ্যালু হচ্ছে 100 রুপিস করে। তো আমার কাছে কতগুলো বক্স আনসোল্ড রয়েছে না 20, তো ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2000 রুপিস 2000। তো 20খানা বক্স আনসোল্ড রয়েছে, 20 বক্সেস আনসোল্ড রয়েছে, 20 আনসোল্ড বক্সেসের ভ্যালু হচ্ছে 2000 রুপিস, এটা আমার কস্ট ভ্যালু। আর একটা যে ভ্যালু বার করতে হবে সেটা হচ্ছে এনআরভি, নেট রিয়েলাইজড ভ্যালু। এনআরভি ভ্যালু আমরা কি করে বার করি? এনআরভি ভ্যালুটা বার করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট আমরা সেলস ভ্যালু অর মার্কেট যে ভ্যালু রয়েছে সেটা থেকে আমরা কি করি মাইনাস করি এনি মাইনাস সেলিং কস্ট। আমরা যেটা মাইনাস করে দিই সেটা হচ্ছে সেলিং কস্ট। সেল করার জন্য এই 20 বক্স সেল করার জন্য আমাদের কি এক্সপেন্সেস হবে, ঠিক আছে? তো সবার প্রথম এনআরভি বার করার জন্য আমাদের কি করতে হবে না সেল বা মার্কেট ভ্যালুটা জানতে হবে। তো এই যে বক্সেসগুলো মেসার্স স্টেশনারি কোম্পানি কত করে পার বক্স সেল করছে না 102 টাকা করে। তো পার বক্স তারা সেল করছে কত টাকা করে না 102 টাকা করে। তো 102 রুপিসে তারা কি করছে এক একটা বক্স সেল করছে, এবং এই সেল করার জন্য তারা কত টাকা সেলিং এক্সপেন্সেস বিয়ার করছে না 2.5 করে, না 2.5 করে তারা এক একটা বক্সের কি করছে সেলিং এক্সপেন্সেস বিয়ার করছে। দ্যাট মিন্স তারা পার বক্স থেকে তাদের রিয়েলাইজড কত হবে পার বক্স যখন তারা বিক্রি করছে, সেই বিক্রি করার পর তাদের রিয়েলাইজড কত 9 রুপিস 99.5। দ্যাট মিন্স 99 টাকা 50 পয়সা তারা পকেটে পাচ্ছে। এবং এখানে তাদের কটা বক্স আনসোল্ড রয়েছে না 20খানা বক্স। তো তোমরা কি করবে না মার্কেট ভ্যালু বা সেল ভ্যালু থেকে সেলিং এক্সপেন্সেস বা সেলিং কস্ট সেটা মাইনাস করে দেবে, তাহলেই তোমরা নেট রিয়েলাইজড ভ্যালু বা এনআরভিটা কি করবে পেয়ে যাবে। নেট রিয়েলাইজড ভ্যালু এইটা তোমরা পেয়ে যাবে। তো এখানে আমরা সেল ভ্যালু তারা কি করছিল কোম্পানি এক একটা বক্স 102 রুপিস করে বিক্রি করছিল, এবং প্রত্যেকটা বক্স সেল করার জন্য তাদের যে এক্সপেন্সেসটা হচ্ছিল সেটা হচ্ছে 2.5 করে, 2.5 পার বক্সেস তাদের এক্সপেন্সেস হচ্ছিল। তো তোমরা কি করবে না 102 পার বক্স সেলিং প্রাইস, সেখান থেকে যে সেলিং এক্সপেন্সেস রয়েছে সেটা বাদ দিয়ে দাও। তো সেলিং এক্সপেন্সেস 2.5 বাদ দিয়ে দিলে পার বক্স তারা সেল করে কত টাকা পাবে 99.5, 99 টাকা 50 পয়সা করে তারা পাবে। এবং কতগুলো বক্স তাদের কাছে আনসোল্ড রয়েছে না 20খানা বক্স। তো এখানে ভ্যালু কত আসে 99.5 ইন্টু 20 যদি করি তো এখানে ভ্যালু আসবে রুপিস 1990, 1990 আমাদের কি হয়েছে না ভ্যালু এসছে। তো আমাদের কস্ট ভ্যালু ছিল 2000 টাকা, আর আমাদের এনআরভি ভ্যালু এসছে নেট রিয়েলাইজ যে ভ্যালুটা এসছে সেটা হচ্ছে আমাদের কত না 1990, 1990 টাকা আমাদের ভ্যালু এসছে, ঠিক আছে? তো এবারে আমাদের কি করতে হবে না জানতে হবে ভ্যালু অফ আনসোল্ড স্টক। তো তোমরা বলো এখান থেকে দেখে বলো ভ্যালু অফ আনসোল্ড স্টক কত? এটা কস্ট ভ্যালু, এটা আমাদের নেট রিয়েলাইজড ভ্যালু। তো আমরা অ্যাজ পার AS2 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 সেখানে আমাদের কি বলছে স্টক উইল বি ভ্যালুড অ্যাট হুইচ এভার ইজ লোয়ার। আমাদেরকে স্টকসের ভ্যালুটা কিসে নিতে হবে না লোয়ার ভ্যালুতে নিতে হবে, যেটা কম আসবে। তো এটার মধ্যে কম কোনটা না এনআরভির ভ্যালুটা আমাদের কম আছে। তো এখানে ভ্যালু অফ আনসোল্ড স্টক কত হবে লিখবে ভ্যালু অফ আনসোল্ড বক্সেস 1990। তো এখানে ভ্যালু অফ আনসোল্ড বক্সেস কত 1990। এইটা হচ্ছে 2023 যে পার্টিকুলার ইয়ারের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নর যে কোশ্চেনটার সলিউশনস। এটা ছাড়াও তোমরা যদি এটার সঙ্গে একটা থিওরি প্রশ্নও ছিল, থিওরি প্রশ্নটা যে এই যে ইনভেন্টরি চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট থিওরিগুলো রয়েছে
সেই ইম্পর্টেন্ট থিওরিগুলো এই লিঙ্কের মধ্যেই দেওয়া আছে, তোমরা যদি দেখো সেখানে সাজেশনস দেওয়া আছে একটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের, সেখানে 3টে কি 4টে পার্টে তোমাদের একটা সাজেশনস করে দেওয়া আছে। সেখানে থিওরি পার্টের মধ্যে ইনভেন্টরি রিলেটেড যত ইম্পর্টেন্ট থিওরি রয়েছে, আই থিঙ্ক 2 কি 3টে ইম্পর্টেন্ট থিওরি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড থিওরি, একদম মানে এক্সামে আসবে সেই থিওরিগুলো দেখবে ওখানে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি ওই ভিডিওটা এই পার্টিকুলার থিওরিটা ডাউনলোড করে পড়ে নাও, দেখবে তোমাদের এই যে ইনভেন্টরি রিলেটেড যে চ্যাপ্টার থেকে যে 10 মার্কসের যে প্রশ্নটা আসছে, একটা আসছে ইদার তোমার স্টক ভ্যালুয়েশনস করা বা ফিজিক্যাল স্টকসের ভ্যালুয়েশনস করা, সেই রিলেটেড যে কোনো প্রবলেম তোমরা আসলে কিন্তু এক্সাম হলে তোমরা সলভ করে আসতে পারবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে 2024 এর একটা প্রবলেম আমরা সলভ করব। এটাও এনআরভি বা AS2 রিলেটেডেরই একটা প্রশ্ন। এই যে প্রশ্নটা আমরা সলভ করব, এই প্রশ্নের যে মার্কস এসেছিল 7 মার্কসের একটা প্রশ্ন আর 3 মার্কসের একটা থিওরি প্রশ্ন তোমাদের এসেছিল। ঠিক আছে, থিওরি প্রশ্নের জন্য তোমাদের কিন্তু ওয়েবসাইট থেকে থিওরির পিডিএফটা ডাউনলোড করে নিতে হবে। তো সবার প্রথম আমরা লাস্ট প্রশ্নটা মুছে ফেলছি। 2023 এবার 2024 এবার আমরা 2024 এর একটা প্রবলেম সলভ করব। যে প্রবলেমটা এসছে সেই প্রবলেমটা কি না, FB স্টোরস ডিলস উইথ 4 প্রোডাক্টস হুইচ আর ডিফারেন্ট। তো 4টে প্রোডাক্ট FB স্টোর কি করে না সেল করে। ইউ আর সাপ্লাইড উইথ ফলোয়িং ইনফরমেশন, আমাদের যে ইনফরমেশনসগুলো দেওয়া হয়েছে সেগুলো কি কি না, 4টে প্রোডাক্ট রয়েছে, 4টে প্রোডাক্টের আমাদেরকে কি বলে দিয়েছে, কস্ট অফ আনসোল্ড স্টক বলে দিয়েছে, মার্কেট ভ্যালু অফ আনসোল্ড স্টক বলে দিয়েছে, কমিশন পেয়েবল অন সেলস, আর একটা বলে দিয়েছে এক্সপেক্টেড এক্সপেন্সেস টু বি ইনকার্ড টু সেল। তো এখানে আমাদের এই ইনফরমেশনসগুলো কী হয়েছে বলে দিয়েছে, অ্যান্ড লাস্ট বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইনভেন্টরি। তো এইটার থেকে আমাদেরকে ইনভেন্টরির ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো সেম এখানেও আমরা AS2 অ্যাপ্লাই করব, যেখানে কস্ট অর এনআরভি ভ্যালু আমরা বার করব, কস্ট ভ্যালু বের করব প্লাস এনআরভি ভ্যালু নেট রিয়েলাইজড ভ্যালুটাও আমরা বার করব, এবং তার মধ্যে যার ভ্যালুটা লোয়ার আসবে সেই ভ্যালুটাই হবে আমাদের পার্টিকুলার প্রোডাক্টের ক্লোজিং ভ্যালু। ঠিক আছে, তো এবার আমরা এক একটা প্রোডাক্ট, এখানে টোটাল 4টে প্রোডাক্ট আছে। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট K, নেক্সট হচ্ছে প্রোডাক্ট L, নেক্সট হচ্ছে M অ্যান্ড N। টোটাল এই 4টে আমাদের প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে, তো 4টে প্রোডাক্টের আমাদের যেটা বের করতে হবে, ফার্স্ট কি বার করতে হবে আমাদের এখানে, এই 4টে প্রোডাক্টের আমাদের যেগুলো বার করতে হবে, ফার্স্ট আমরা দুটো জিনিস বার করব। একটা হচ্ছে কস্ট ভ্যালু, যেটা আমাদের প্রশ্নে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে কস্ট ভ্যালু, কস্ট অফ আনসোল্ড স্টক অলরেডি আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তো প্রোডাক্ট কের আনসোল্ড স্টক বলে দিয়েছে আমাদের 6400, প্রোডাক্ট এল এর আমাদের বলে দিয়েছে 12600, প্রোডাক্ট এম বলে দিয়েছে 8200, এন বলছে 7000, এন আমাদের বলছে কত 7000। তো ক্লোজিং কস্ট ভ্যালু আমাদেরকে প্রশ্নের মধ্যে অলরেডি গিভেন। তো আমাদের বার করতে হবে কি না নেট রিয়েলাইজড ভ্যালু। আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে নেট রিয়েলাইজড ভ্যালু, এইটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা জানি নেট রিয়েলাইজড ভ্যালু আমরা কি করে বার করি, অলরেডি আমরা একটু আগেই পড়লাম। নেট রিয়েলাইজড ভ্যালু যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা কি করি, প্রোডাক্টের মার্কেট ভ্যালু যেটা দেওয়া আছে, মার্কেট ভ্যালু থেকে আমরা এনি সেলিং এক্সপেন্সেস, সেল রিলেটেড যে এক্সপেন্সেসগুলো রয়েছে সেটা আমরা কি করব মাইনাস করে দেবো। তো সবার প্রথম নেট রিয়েলাইজড ভ্যালু বার করতে হলে তো আমাদেরকে কি করতে হবে, প্রথম মার্কেট ভ্যালুটাকে লিখে নিতে হবে। ফার্স্ট আমরা কি করব, মার্কেট ভ্যালু যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে সেই প্রশ্ন মার্কেট ভ্যালুটা তোমরা লিখে নাও। মার্কেট ভ্যালু কত 7000,
নেক্সট প্রোডাক্ট এল এর ভ্যালু বলে দিয়েছে, মার্কেট ভ্যালু হচ্ছে 15,000, আর নেক্সট হচ্ছে 9,000 এম এর, আর এন বলছে 6,900। এটা আমাদের ভ্যালুগুলো বলে দিয়েছে। কি ভ্যালু? মার্কেট ভ্যালু। এবার এই মার্কেট ভ্যালু থেকে আমরা কি করব না, সেলিং রিলেটেড এক্সপেন্সেস যেগুলো রয়েছে সেগুলো মাইনাস করে দেবো। তো এখানে সেলিং রিলেটেড কি কি এক্সপেন্সেস বলেছে না, কমিশনস পেয়েবল অন সেলস। এখানে যেটা বলছে কমিশন পেয়েবল, তো কমিশন পেয়েবল একটা সেলিং এক্সপেন্সেস। আর একটা বলেছে এক্সপেক্টেড এক্সপেন্সেস টু বি ইনকার্ড টু সেল, আর একটা এক্সপেক্টেড এক্সপেন্সেস রয়েছে। তো এখানে দুটো এক্সপেন্সেস রয়েছে, সেলিং রিলেটেড দুটো এক্সপেন্সেস, একটা কমিশন আর একটা হচ্ছে এক্সপেক্টেড এক্সপেন্সেস। তো এই দুটো এক্সপেন্সেসই আমরা কি করব না, এই মার্কেট ভ্যালু থেকে লেস করে দেবো। লেস ফার্স্ট হচ্ছে কমিশন, এটা মাইনাস করতে হবে না। কমিশন এখানে আমাকে বলেছে যেটা 5%, তো কমিশনটা আমাদের কার ওপর হবে না, সেল ভ্যালু। তো সেল 7,000, তো মার্কেট ভ্যালুটা হচ্ছে আমাদের সেল ভ্যালু। তো এই যে সেল ভ্যালু তার উপর কমিশন কত পে করতে হবে না, 5%। 7,000 এর 5% হচ্ছে আমাদের 350 রুপিস। প্রোডাক্ট এল এর কমিশন হচ্ছে 10%, এল এর কমিশন হচ্ছে 15,000 এর উপর 10% যদি আমরা করি সেটা হচ্ছে 1,500। নেক্সট প্রোডাক্ট এম অ্যান্ড এন এর জন্য কোনো কমিশন কিন্তু আমাকে পে করতে হবে না, তো এটা হচ্ছে নীল। ঠিক আছে, আর একটা কি এক্সপেন্সেস রয়েছে না, এক্সপেক্টেড এক্সপেন্সেস। তো এখানে আমরা লেস করব, লেস এক্সপেক্টেড এক্সপেন্সেস। তো এক্সপেক্টেড যে এক্সপেন্সেস রয়েছে সেটা আমাদেরকে এক্স্যাক্ট যে ফিগারগুলো সেটা আমাদের বলে দিয়েছে। প্রোডাক্ট কের কোনো এক্সপেক্টেড এক্সপেন্সেস নেই, আমরা কি ড্যাশ দিয়ে দিলাম। নেক্সট আমাদের যেটা রয়েছে, নেক্সট আমাদের প্রোডাক্ট এল এর জন্য এক্সপেক্টেড এক্সপেন্সেস হচ্ছে 1,000 রুপিস। নেক্সট প্রোডাক্ট এম এর জন্য 800, আর এটার জন্য হচ্ছে 200। ওকে, তো এবার আমরা ব্যালেন্স করে দিচ্ছি। তো প্রোডাক্ট এন এর ব্যালেন্স হচ্ছে 6,700, প্রোডাক্ট এম এর ভ্যালু হচ্ছে 8,200। নেক্সট হচ্ছে প্রোডাক্ট এল এর জন্য হচ্ছে 15,000 মাইনাস 2,500 করলে 12,500। নেক্সট হচ্ছে আমাদের প্রোডাক্ট কে এর জন্য, সেটা হচ্ছে 6,650। ওকে, তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কস্ট ভ্যালু বের করেছি অ্যান্ড এনআরভি, নেট রিয়েলাইজড ভ্যালু আর কস্ট ভ্যালু দুটোই আমরা কি করেছি, বার করে ফেলেছি। এবার নেক্সট আমাদের কাজ কি, এটার সঙ্গে কম্পেয়ার করে নেওয়া, কস্ট ভ্যালু অ্যান্ড এনআরভি ভ্যালুটাকে কি করা, কম্পেয়ার করা। তো যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা ইচ প্রোডাক্টের না আমাদের কি পাবো না, আনসোল্ড স্টকসের ভ্যালুটা পেয়ে যাব। তো ফার্স্ট প্রোডাক্ট কে এর কস্ট ভ্যালু হচ্ছে 6,400 অ্যান্ড প্রোডাক্ট কে এর এনআরভি ভ্যালু হচ্ছে 6,650। কোনটা লোয়ার না, ছোটকে না, ছোট হচ্ছে কস্ট ভ্যালু। তাহলে এখানে তোমরা লিখবে ভ্যালু অফ আনসোল্ড স্টক ইকুয়াল টু 6,400। তো ফার্স্ট কে প্রোডাক্টের আনসোল্ড স্টকসের ভ্যালু কত, 6,400। নেক্সট প্রোডাক্ট এল এর যে কস্ট ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে 12,600 আর আমাদের এনআরভি ভ্যালু হচ্ছে 12,500। তো কোনটা ছোট না, 12,500, এটা ছোট। নেক্সট প্রোডাক্ট এম এর জন্য, প্রোডাক্ট এম এর আমাদের ভ্যালু কত না, 8,200 কস্ট ভ্যালু আর এনআরভি ভ্যালু সেম 8,200, তাহলে আমাদের 8,200। নেক্সট প্রোডাক্ট এন এর কস্ট ভ্যালু হচ্ছে 7,000, এনআরভি ভ্যালু হচ্ছে 6,400। তো কোনটা নেবে না, ছোটটা 6,700। ঠিক আছে, এবার আমাকে প্রত্যেকটা ইচ প্রোডাক্টের আমরা কি বার করেছি না, আনসোল্ড স্টকসের ভ্যালু আমরা বার করে ফেলেছি। ঠিক আছে, কম্পেয়ার করে আমরা অলরেডি বার করে ফেলেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চারটে যে প্রোডাক্ট রয়েছে সেই চারটে প্রোডাক্টের ভ্যালু আমাদের কি করতে হবে, যোগ করে নিতে হবে। তাহলে
পুরো কোম্পানির আনসোল্ড স্টকসের ভ্যালু কি আমরা পেয়ে যাব। তাহলে তোমরা এই যে ভ্যালু অফ আনসোল্ড স্টক, এই চারটে প্রোডাক্টের ভ্যালু তোমরা যোগ করে দেবে। তো যোগ করে কত আসছে, 6,400 প্লাস 12,500 প্লাস 8,200 প্লাস 6,700, তো 33,800 হচ্ছে টোটাল ভ্যালু। কত, 33,800। তো ভ্যালু অফ আনসোল্ড স্টকস কত না, ভ্যালু অফ আনসোল্ড স্টকসের ভ্যালুটা হচ্ছে 33,800। ঠিক আছে, এটা হচ্ছে 2024-এ যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটার সলিউশনস তোমাদের সঙ্গে শেয়ার করছি। 2022, 23, 24 লাস্ট 3টে বছরের প্রশ্ন তোমাদেরকে শেয়ার করলাম, যে প্রশ্নগুলো লাস্ট 3টে বছরে এসেছিল। তো সিমিলার কাইন্ড অফ প্রশ্ন আমরা 2025-এর যে পরীক্ষাটা হবে, দ্যাট মিন্স যে পরীক্ষাটা আসছে, তোমরা অলরেডি 2026-এ চলে এসছো, কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে 2025। ঠিক আছে, তোমাদের পরীক্ষার ওপর যে কোশ্চেনটা, যে ইয়ারটা মেনশন করা থাকবে, দেখবে 2025 থাকবে, কিন্তু তোমরা অলরেডি মার্চ মাসের শেষে চলে এসছো। এটা আমি যখন রেকর্ড করছি মার্চের এন্ডিং, পুরো 2026-এর মার্চে তোমরা অলরেডি চলে এসছো। অলরেডি তোমরা 3 মাস পিছিয়ে গেছো ইউনিভার্সিটির হিসাবে। ঠিক আছে, তো লাস্ট 3 বছরের প্রশ্ন তোমাদেরকে সলভ করা শেখালাম। এর আগে আরও 2টো প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি, যে স্টকসের ভ্যালু, ফিজিক্যাল স্টকসের ভ্যালু কীভাবে ডিটারমাইন করতে হয়। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও, থিওরিগুলো ডাউনলোড করে নাও। এই পার্টিকুলার থিওরিগুলো কিন্তু তোমাদের যে প্রশ্ন বা কোশ্চেন পেপার রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, প্রত্যেক বছর যা সাজেশন দিই, সেম সাজেশনস কিন্তু তোমাদের এক্সাম হলে আসে, সেগুলোই তোমরা কিন্তু এবারও সেরকমই দিয়েছি। তো প্রশ্নগুলো যদি করে যাও তাহলে তোমাদের কিন্তু এই যে পরীক্ষাটা দিতে যাবে সেই পরীক্ষায় কিন্তু তোমরা বেটার রেজাল্ট করতে পারবে। থ্যাংক ইউ।